এই হ্যাঁ এক্সারসাইজ গুলো আগে একটু করে নিই, আগের দিন দিয়েছিলাম যেগুলো। আচ্ছা, কি কি দিয়েছিলাম বলে দিই। সবার আগে দিয়েছিলাম হচ্ছে শো দ্যাট দেখাও যে দ্য সাবস্পেস দ্য সাবস্পেস শো দ্যাট এ সাবস্পেস বললে হতো, দ্য সাবস্পেস অফ এ হাউসড অফ স্পেস, কোনো একটা হাউসড অফ স্পেসের, ঠিক আছে, কোনো একটা সাবস্পেস যদি নিই তাহলে সেটাও হাউসড অফ হবে। এটা 1 নম্বর দিয়েছিলাম। আর 2 নম্বর কি দিয়েছিলাম গো এক্সারসাইজ? আরেকটা কি দিয়েছিলাম? স্যার প্রোডাক্টটা হবে সব প্রোডাক্ট গুলো আচ্ছা স্যার আচ্ছা, হাউস অফ দুটো হবে। দুটো হাউসড অফ স্পেসের প্রোডাক্ট হচ্ছে হাউসড অফ স্পেস। ওকে। আচ্ছা, এটা করে নিয়ে, এটা খুব সোজা। আমাকে অঙ্ক না মনে হয় দেখিয়েছিলে, কিন্তু তোমার ঠিক হয়নি, একটু ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, কোনো একটা হাউসড অফ স্পেসের যদি একটা সাবস্পেস নিই তাহলে সেটাও বলছে হাউসড অফ হবে। তো একটা কাজ করে একটা হাউসড অফ স্পেস আগে নিয়ে নিই এবং তার একটা সাবস্পেস নিয়ে নিই। ধরে নিচ্ছি লেট এক্স কমা টাউ, ঠিক আছে, বি এ হাউসড অফ স্পেস। টপোলজি কিন্তু হাউসড অফ। এই স্পেসটা হচ্ছে টপোলজিক্যাল স্পেস, টাউটা হচ্ছে টপোলজি, কিন্তু এটা একটা হাউসড অফ স্পেস। অ্যান্ড ওয়াই হচ্ছে তার একটা সাবস্পেস। এর আগে যখন আমি সাবস্পেস পড়িয়েছিলাম তখন দেখেছিলে যে সাবস্পেস টপোলজির ক্ষেত্রে ওপেন সেট কিরকম হয়। মানে আমি বলতে চাইছি, ধরো সাপোজ ইউ যদি একটা ওপেন সেট হয়, হ্যাঁ, সাপোজ ইউ ইজ ওপেন ইন এক্স, মানে ইউ হচ্ছে ওপেন সেট এক্স, মানে ইউ কিন্তু টাউতে আছে। ইউ এক্স এ ওপেন মানে কেউ ওপেন সেট, মানে এর আগের দিনই বলেছি ইউ তাহলে কোথায় থাকবে? ইউ টাউতে থাকবে। টাউটা হয়তো টপোলজি। তাহলে কে বলতে পারে ইউ যদি এক্স এ ওপেন হয় তাহলে ওয়াই এ, মানে ওই সাবস্পেস টপোলজিতে কারা ওপেন হয়? কিভাবে ধরি সাবস্পেস টপোলজিতে? Y intersection U. একদম, ওয়াই ইন্টারসেকশন ইউ, সেটা হয় ইজ ওপেন ইন ওয়াই ইন সাবস্পেস টপোলজি। তার মানে সাবস্পেস টপোলজি যে টপোলজিটা আছে সেই টপোলজিতে কিন্তু ওপেন সেট গুলোকে সবসময় কি করতে হয়, যারা টাউতে ওপেন বা যারা এক্স এ ওপেন, যারা টাউতে আছে তাদের সঙ্গে ওয়াই এর ইন্টারসেকশন নিয়ে নেয়। তাহলে এরকম ভাবে কিন্তু সাবস্পেস টপোলজিতে ওপেন ধরতে হয়। ক্লিয়ার? এটা কিন্তু সাবস্পেস টপোলজি, মানে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা যেরকম সাবসেট পড়ি সেটা আলাদা জিনিস, আর এখানে হচ্ছে এক্স এর সাবসেট ওয়াই, কিন্তু ওয়াই এর সঙ্গে সঙ্গে ওয়াই এর একটা টপোলজিও আছে। সেই টপোলজি মানে টপোলজি একটা কালেকশন অফ ওপেন সেট। তাহলে টাউতে যেরকম কালেকশন অফ ওপেন সেট আছে, টাউতে যারা আছে তারা ওপেন সেটেরই কালেকশন, কিন্তু কার ওপেন সেট? সেটা এক্স এর ওপেন সেট, যেহেতু এক্সটা হচ্ছে টপোলজিক্যাল স্পেস। আর ওয়াইটা যদি সাবস্পেস টপোলজি হয় তাহলে ওয়াই এর সঙ্গে যে কালেকশন থাকবে, ধরো টাউ ড্যাশ বা কিছু একটা যদি নাম দিই, আমি নাম দিচ্ছিও না এখানে, যদি কিছু নাম দিই তাহলে সেইখানে যে ওপেন সেট গুলো থাকবে সেই ওপেন সেট গুলো দেখতে কিরকম হবে? এক্স এর একটা ওপেন সেটের সঙ্গে ওয়াই এর ইন্টারসেকশন। তাহলে এইবার আমাদের দেখাতে হবে সাবস্পেসটা যেটা ওয়াইটা সেটা হাউস ডট। তাহলে সাবস্পেস যাকে ইচ্ছে আমরা যদি হাউস ডট দেখাতে হয় তাহলে তার মানে হাউস ডট দেখানোর বৈশিষ্ট্য কি? দুটো এলিমেন্ট ধরে নিই, একটা x1 একটা x2। কোথা থেকে? ইন দা সাবস্পেস। এই সাবস্পেস ওয়াই থেকে আমরা দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি, সরি ভুল করলাম। লেট x1, কি সব লিখছি, লেট x1 আর x2, let x1 and x2 be in the subspace। ধরে নিচ্ছি x1 আর x2 সাবস্পেসে আছে, যাতে করে such that x1 আর x2 আলাদা, x1 আর x2 আলাদা। তাহলে হাউস ডট দেখানোর উপায় কি? কি করে আমরা হাউস ডট দেখাই? x1 আর x2 দুটো এলিমেন্ট যদি আলাদা হয় তাহলে তাদেরকে কেন্দ্র করে অন্তত একটা করে নেবারহুড পাওয়া যাবে, তাদের একটা ইন্টারসেকশন। করে নেইবারহুড পাওয়া যাবে। ধরো এরকম একটা ইউ বা এরকম একটা ভি, যাতে করে ইউ আর ভি এর ইন্টারসেকশনটা ফাইতে হয়, তারা যাতে ডিসজয়েন্ট হয়। আচ্ছা, নেইবারহুড মানে কিন্তু ওপেন সেটই। নেইবারহুড মানে এর আগের দিনই বলেছিলাম এটা কিন্তু ওপেন সেট। তার মানে নেইবারহুড ইজ নাথিং বাট ওপেন সেট দ্যাট মিনস অ্যান এলিমেন্ট অফ টাউ বা টপোলজি। তো এবার আমার কথাটা মন দিয়ে শুনো, x1 x2 কোথা থেকে ধরছি? যেটাকে আমরা হাউস ড্রপ দেখাবো, কাকে হাউস ড্রপ দেখাবো? সাবস্পেসটাকে, সেটা সাবস্পেস থেকেই ধরেছি। x1 আর x2 কিন্তু সাবস্পেসেই আছে, কারণ যাকে হাউস ড্রপ দেখাতে হবে সেখান থেকে ধরতে হবে। আচ্ছা, এবার তোমরা বলো কেউ যদি সাবস্পেসে থাকে তাহলে সে মূল স্পেসে থাকবে কি থাকবে না? মানে কেউ যদি ওয়াইতে থাকে, x1 আর x2 যদি ওয়াইতে থাকে তাহলে এক্স এ থাকবে। হ্যাঁ স্যার। তাহলে x1 আর x2 এক্স এও থাকবে,
এবং x1 আর x2 কিন্তু আলাদা। এবার বলো x যেহেতু হাউস ডট স্পেস, সিন্স x টা হচ্ছে হাউস ডট স্পেস, তাহলে x হাউস ডট হওয়ার ফলে বোঝার চেষ্টা করো, x এ যদি দুটো এলিমেন্ট থাকে এবং দুটো এলিমেন্ট যদি ডিস্টিংক্ট নিই, যদি আলাদা আলাদা নিই, তাহলে ডেফিনেশন কি বলছে? দেয়ার এক্সিস্ট টু নেইবারহুডস। নেইবারহুডস মানে কিন্তু ব্র্যাকেটে লিখে দিচ্ছি ওপেন সেটস। আচ্ছা, একটার নাম দিচ্ছি ইউ, আরেকটার নাম দিচ্ছি ভি। আচ্ছা, এই যে নেইবারহুড গুলো জানো, এরা এক্স এ থাকবে সব। মানে আমি বলতে চাইছি, যেহেতু x1 x2 আলাদা আলাদা এলিমেন্ট এবং সেগুলো এক্স এ আছে, আর এক্সটা হাউস ডট স্পেস, তাহলে যেই নেইবারহুড গুলো আমরা নেব সেই নেইবারহুড গুলো কিন্তু এক্স থেকে নেব, যাতে করে সেই নেইবারহুড গুলো হাউস ডট স্পেসের ডেফিনেশন হচ্ছে তারা কি হবে, তারা হবে ডিসজয়েন্ট। ইউ আর ভি এর ইন্টারসেকশন হচ্ছে ফাই। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, এইবার তোমরা আমাকে বলো ওয়াই ইন্টারসেকশন ইউ আর ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন ভি। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে। ওয়াই ইন্টারসেকশন ইউ ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন ভি। আচ্ছা, লেট, আচ্ছা একটা কাজ করি, লেট আমরা ইউ ড্যাশ নাম দিয়ে দিই। ইউ ড্যাশ হচ্ছে ওয়াই ইন্টারসেকশন ইউ, আর ভি ড্যাশ নাম দিয়ে দিই ওয়াই ইন্টারসেকশন ভি। আচ্ছা, তাহলে ইউ ড্যাশ আর ভি ড্যাশ ভালো করে দেখো, তাহলে ইউ ড্যাশ আর ভি ড্যাশ যেভাবে নাম দিলাম, তাহলে বলতে পারি ইউ ড্যাশ যেরকম, ইউ ড্যাশটা কিরকম, হ্যাঁ ওয়াই, তার সাথে ইউ এর ইন্টারসেকশন আছে। ইউটা কি গো? ইউটা হচ্ছে একটা নেইবারহুড। কোথায় নেইবারহুড? এক্স এ। আর নেইবারহুড হওয়ার ফলে এটা একটা ওপেন সেট। তাহলে বলো ওয়াই ইন্টারসেকশন এক্স এর ওপেন একটা সেট, তাদের ইন্টারসেকশন হচ্ছে ইউ ড্যাশ। তাহলে ইউ ড্যাশ কি? কে বলতে পারে? Y এর ওপেন সেট। একদম। তাহলে ইউ ড্যাশ আর ভি ড্যাশ, ইউ ড্যাশ আর ভি ড্যাশ, ভি ড্যাশটাও দেখো ওয়াই এর সাথে ভি এর ইন্টারসেকশন, ভিটা ওপেন সেট, তাহলে তারা কিন্তু আর ওপেন সেটস ইন, ওপেন সেটস ইন ওয়াই, তারা কিন্তু সাবস্পেসের ওপেন সেট। এইবার ভালো করে বুঝতে হবে, ইউ ড্যাশ ওপেন সেট তো, ভি ড্যাশ ওপেন সেট। আচ্ছা, ইউ ড্যাশ এর মধ্যে, ইউ ড্যাশটা হচ্ছে ওয়াই আর ইউ এর ইন্টারসেকশন আছে। ইউ এর মধ্যে কে আছে গো? ইউ কাকে কন্টেন করে আছে? ইউ, X1 কে। এটা কোথা কি করে বুঝবো? রেসপেক্টিভলি বলে দেওয়া উচিত, হ্যাঁ যথাক্রমে। দেয়ার এক্সিস্ট টু নেইবারহুডস ইউ এন্ড ভি। ওহো, এটা একটু বলা উচিত ছিল গো। সাজ ইউ এন্ড ভি সাজ দ্যাট এদের ইন্টারসেকশন টু ফাই, দেয়ার এক্সিস্ট টু, রেসপেক্টিভলি বলে দিই তাহলেই হবে। তার মানে এক্স ওয়ান কে কেন্দ্র করে ইউ আছে, ওয়াই ওয়ান আর এক্স টু কে কেন্দ্র করে ভি আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো এক্স ওয়ান ইউ এর মধ্যে ঢুকে আছে, আবার এক্স ওয়ান ওয়াই তেও আছে। এই যে দেখো এক্স ওয়ান আর এক্স টু ওয়াই তেও আছে, এক্স ওয়ান আর এক্স টু ওয়াই তেও আছে। তার মানে এক্স ওয়ান ওয়াই তেও আছে, এক্স ওয়ান ইউ তেও আছে। তার মানে এক্স ওয়ান ইউ ড্যাশটা থাকবে, আর এক্স টু ভি তে আছে, আবার এক্স টু ওয়াই তে আছে। তার মানে এক্স টু ভি ড্যাশটা থাকবে। তার মানে ইউ ড্যাশ আর ভি ড্যাশ আর কিছুই না। আর নেইবারহুডস, আচ্ছা কি করে বলতে পারছি নেইবারহুডস? আচ্ছা, যেহেতু এরা ওপেন, তাহলে নেইবারহুড মানে ওপেন সেটই। আচ্ছা, নেইবারহুডস অফ এক্স ওয়ান অ্যান্ড এক্স টু রেসপেক্টিভলি, কিন্তু কোথায় নেইবারহুড? ইন সাবস্পেস, ইন সাবস্পেস ওয়াই। এরা কিন্তু সাবস্পেসে নেইবারহুড। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। নেইবারহুড গুলো কোথায়? আগের বার ইউ আর ভি, ওটাও এক্স ওয়ান আর এক্স টু নেইবারহুড, কিন্তু সেই নেইবারহুডটা হচ্ছে এক্স এ, কারণ ইউ আর ভি এক্স এর ওপেন সেট। আর এবার ইউ ড্যাশ আর ভি ড্যাশ হচ্ছে ওয়াই এর ওপেন সেট। তাহলে ইউ ড্যাশ আর ভি ড্যাশ হচ্ছে ওপেন সেট মানেই তো নেইবারহুড, ব্যাপারটা একই। কিন্তু ওয়াই এর নেইবারহুড না, ওয়াই সাবস্পেসে নেইবারহুড। হলো? নাও ইউ ড্যাশ আর ভি ড্যাশ এর ইন্টারসেকশন করো সবাই। ইউ ড্যাশ মানে কত সবাই জানি, ইউ ইন্টারসেকশন ওয়াই, আর ইন্টারসেকশন ভি ড্যাশ কত? ভি ইন্টারসেকশন ওয়াই। কেউ বলতে পারবে? ইউ ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন ভি ইন্টারসেকশন ওয়াই, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াবে হচ্ছে ইউ, হ্যাঁ, ইন্টারসেকশন ভি আর গোটাটার সাথে ইন্টারসেকশন ওয়াই, ব্যাপারটা একই।
আমি বারবার করে ওয়াই কে এর সাথে আর এর সাথে না নিয়ে লাস্টে একবারে ওয়াই নিলেও হবে। ইউ আর ভি কে প্রথমে ইন্টারসেকশন করি, তারপরে ওয়াই নিই, বিষয়টা একই। আচ্ছা, ইউ আর ভি এর ইন্টারসেকশন কত গো? পাই। তার সাথে যদি ওয়াই কে নিই, ফাই আর ওয়াই এর ইন্টারসেকশন ফাই, তাহলে কি বলতে পারি? ইউ ড্যাশ আর ভি ড্যাশ এক্স ওয়ান আর এক্স টু কে কেন্দ্র করে নেইবারহুড সাবস্পেস টপোলজি ওয়াই এ, আর যাতে করে ইউ ড্যাশ আর ভি ড্যাশ এর ইন্টারসেকশন হচ্ছে ফাই, অতএব কি ওয়াইটাও একটা হাউসডর্ফ স্পেস। তার মানে এক্স এর যে কোনো একটা সাবস্পেস যদি আমরা নিয়ে নিই তাহলে সেটাও হাউসডর্ফ হবে। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? বুঝতে পারলে না? কারো কোনো কোশ্চিন আছে? দেখো, এগুলো কিন্তু একটু যেহেতু কমপ্লিকেটেড জিনিস, যদি আগেকার ক্লাসগুলো করে থাকো তাহলে কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে বারবার করে বলবে, আমি আরেকবার করে বুঝিয়ে দেবো। ব্যাপারটা বুঝতে পেরেছো? দেখো, দুখানা জিনিস আছে, একটা হচ্ছে এক্স, যেটা মেন টপোলজি, একদম যেটা টপোলজিক্যাল স্পেস, মেন স্পেস, সেটা হচ্ছে টাও এর রেসপেক্টে টপোলজি। এবার তার একটা সাবসেট আমি নিচ্ছি ওয়াই, সেটাও বলছে টাউ ড্যাস্টের রেসপেক্টে টপোলজি হবে, কিন্তু টাউ আর টাউ ড্যাস্টের মধ্যে সম্পর্ক কি? যদি ইউ টাউতে থাকে তাহলে ওয়াই ইন্টারসেকশন ইউ টাউ ড্যাস্টে থাকবে। মানে বুঝতে পেরেছো? তার মানে ইউ যদি টাউতে থাকে, টাউ কার টপোলজি? এক্স এর টপোলজি। তার মানে ইউ যদি এক্স এ ওপেন হয়, তার মানে ইউ হচ্ছে এক্স এ ওপেন। সেখান থেকে কি বলতে পারি? ওয়াই ইন্টারসেকশন ইউ, সেটা টাউ ড্যাস্টে আছে, টাউ ড্যাস্ট হচ্ছে ওয়াই এর রেসপেক্টে টপোলজি, এটা হচ্ছে ইজ ওপেন ইন ওয়াই। দুটোর মধ্যে পার্থক্য আছে, সাবস্পেস টপোলজি হলেই কিন্তু এই জিনিসটা হয়ে যায়, যে এক্স এ ওপেন তার সাথে ওয়াই কে ইন্টারসেকশন করলে তখন ওয়াই তে ওপেন হয়ে যায়। বুঝতে পারা গেছে? ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা কি করলাম? আমরা প্রথমে এক্স থেকে দুটো এলিমেন্ট ধরে নিলাম, প্রথমে সরি সাবস্পেস থেকে দুটো এলিমেন্ট ধরে নিলাম। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা প্রথমে দুটো এলিমেন্ট এক্স ওয়ান আর এক্স টু সাবস্পেস থেকে ধরে নিলাম। তারপরে কি হলো? এক্স ওয়ান এক্স টু ওয়াই তে থাকার ফলে গোটা এক্স এও আছে, যে গোটাটাতেই আছে, এবং এক্স থেকে কি করলাম আমরা? এরকম দুটো নেইবারহুড নিয়ে নিলাম লাল কালি দিয়ে, দেখো, যারা ডিসজয়েন্ট। এক্স থেকে আমরা দুটো নেইবারহুড নিয়ে নিলাম যারা ডিসজয়েন্ট এক্স থেকে। এটা কিন্তু দেখো এক্স ওয়াই এর মধ্যে নেইনি, ধরো ওয়াই নেই, ধরো শুধু এক্স আছে, তাহলে এক্স থেকে দুটো পয়েন্ট নিচ্ছি, এই যে একটা এক্স ওয়ান একটা এক্স টু, এক্স থেকে দুটো পয়েন্ট নিচ্ছি। প্রথমে কি করছি? প্রথমে যেহেতু হাউসডর্ফ স্পেস ওয়াই কে দেখাতে হবে, তাহলে ওয়াই থেকে নেব, কিন্তু ওয়াই তে থাকার ফলে সেটা মূল এক্স এ তো আছেই, তাহলে এক্স এ থাকার দরুন এক্স তো হাউসডর্ফ, তাহলে এক্স হাউসডর্ফ হওয়ার ফলে এক্স থেকে দুটো নেইবারহুড পাবো যারা ডিসজয়েন্ট, এটা নাম দিচ্ছি ইউ, লাল কালি দিয়ে করছি, এটা ইউ, আর এটা ভি। এইবার ইউ তো এক্স এ ওপেন, আমার ইচ্ছে কি? আমার ইচ্ছে হচ্ছে ওয়াই কে সাবস্পেস টপোলজিটাকে হাউসডর্ফ দেখাতে, তার মানে আমাকে ওয়াই ওপেনটা যেটা নিতে হবে সেটা ওয়াই থেকে নিতে হবে। তাহলে ওয়াই থেকে নেওয়ার জন্য কি করতে হবে বলো? ওয়াই থেকে কিন্তু যেতে গেলে ইউ এর সঙ্গে আবার ওয়াই এর ইন্টারসেকশন, তো ইউ এর সঙ্গে ওয়াই এর ইন্টারসেকশন মানে এতটুকুটাই, যে এইটা নীল কালি দিয়ে দেখো। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইউ এর সঙ্গে ওয়াই এর ইন্টারসেকশন কি বুঝতে পেরেছো কোনটা? এই যে কালোটা হচ্ছে ওয়াই, এই যে কালোটা, আর লালটা হচ্ছে ইউ। তাহলে ইউ আর কালোটা ওয়াই, তার ইন্টারসেকশন কোনটা হবে? তাহলে আমি যদি এখান থেকে ইউ আর ওয়াই এর ইন্টারসেকশন নিই, তাহলে এই যে নীলটা, এইটা হচ্ছে ইউ ড্যাস্ট, এই নীলটা হচ্ছে ইউ ড্যাস্ট। আর একই রকম ভাবে কালোটা হচ্ছে ওয়াই, এই যে কালোটা, আর এই লালটা হচ্ছে ভি, তাদের যে ইন্টারসেকশন নিচ্ছি সেটা হচ্ছে ভি ড্যাস্ট। তাহলে এবার দেখো তো, এই ইউ ড্যাস্ট আর ভি ড্যাস্টটাও যে নীল কালির যে ওপেন সেট গুলো, তারা কিন্তু এবার ওয়াই এ ওপেন, আর তারা দেখো যথাক্রমে এক্স ওয়ান আর এক্স টু কে কন্টেন্ট করছে এবং তারা ডিসজয়েন্ট। এটাই বলেছি, এটাই প্রমাণ করলাম। তাহলে এই ছবিটা অনেকে এঁকে নিতে পারো, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। তাহলে ওয়াই হচ্ছে এক্স এর একটা সাবস্পেস, এক্স এর মধ্যে ওয়াই ঢুকে আছে, ওয়াই কে আমাদের দেখাতে হবে, এটা ওয়াই, ওয়াই কে আমাদের দেখাতে হবে হাউসডর্ফ, সেই জন্য প্রথমে ওয়াই থেকে দুটো এলিমেন্ট ধরবো। কিন্তু দেখবো কি, যে ওয়াই থেকে দুটো এলিমেন্ট যদি ধরি সেটা এক্স এই আছে, কারণ ওয়াই তো এক্স এরই সাবসেট। এবার এক্স যেহেতু আবার হাউস ডট, তাহলে এক্স হাউস ডট হওয়ার ফলে এক্স ওয়ান কে কেন্দ্র করে একটা নেইবারহুড আর এক্স টু কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো, কিন্তু সেটা এক্স এর নেইবারহুড পাবো, মানে এক্স এ ওপেন হবে, যাতে করে এটা এক্স ওয়ান কে এটা এক্স টু কে কন্টেন্ট করে থাকবে এবং তারা ডিসজয়েন্ট। পরবর্তীকালে কি দেখলাম, যে শুধুমাত্র আমি যে নেইবারহুডটা সেটা ওয়াই তে দেখাতে হবে, এক্স এ দেখালে হবে না, এখন এক্স কে হাউস ডট দেখাতে চাইছি না, সেই জন্য আবার তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন দিলাম, তার ফলে যেটা পেলাম সেটা পেলাম ইউ ড্যাশ, সেটা হচ্ছে ওয়াই ওপেন, আর ভি ড্যাশ সেটা এক্স এ ওয়াই ওপেন, এবং তারা যথাক্রমে এক্স ওয়ান এক্স টু এ কন্টেন্ট করে থাকছে, এবং দেখো তারাও ডিসজয়েন্ট হচ্ছে। এটাই আমি প্রমাণ করেছি। অসুবিধা হয়েছে কারণ বুঝতে? কারো কোনো সমস্যা? সো দ্যাট এ, হ্যাঁ, দ্য সাবস্পেস না, এই সাবস্পেস, ঠিক আছে, আপনি হাউস ডট স্পেস। কি বলো, কারো কোনো সমস্যা হলো এটাতে?
না স্যার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা শো দ্যাট 2 নম্বর, শো দ্যাট এগুলো অঙ্ক করতে হবে, কারণ পরীক্ষাতে শুধুমাত্র থিওরি পড়লেই তো হবে না, কখন কি দিয়ে দিবে বলা মুশকিল। শো দ্যাট দ্য প্রোডাক্ট অফ টু হাউসড অফ স্পেসেস, ঠিক আছে, দ্য প্রোডাক্ট অফ টু হাউসড অফ স্পেসেস, দেখাও যে দ্য প্রোডাক্ট অফ টু হাউসড অফ স্পেসেস, দুটো হাউসড অফ স্পেসের প্রোডাক্ট ইজ হাউসড অফ, হ্যাঁ ইজ হাউসড অফ। আচ্ছা খুব সুন্দর, এটাও বিষয়টা একই। এবার দুটো হাউস ডট স্পেস নিব আর তার প্রোডাক্ট নেব। প্রোডাক্ট মানে হচ্ছে প্রোডাক্ট টপোলজি, কিন্তু মানে শুধুমাত্র প্রোডাক্ট মানে কিন্তু ওই কার্টেসিয়ান প্রোডাক্ট না, সঙ্গে টপোলজিটাও চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা আমি এটাই বলতে চাইছি, টপোলজির ইন্টারেস্টিংটা এখানে এই যে সাবস্পেস মানে শুধু সাবসেট না, কথাটা বুঝতে পারলে, সাবস্পেস মানে শুধু সাবসেট না, তার সাথে টপোলজিটাকেও নিতে হবে যেরকম ভাবে। তার মানে দুটো, এবার যে দুটো আমি হাউস ডাউ স্পেস নেবো, ধরো এক্স আর ওয়াই আমি নেব, তো এক্স আর ওয়াই নেওয়া মানে কিন্তু এক্স ক্রস ওয়াইটাই হচ্ছে তার প্রোডাক্টটা না, এক্স ক্রস ওয়াই তো তার প্রোডাক্ট, কিন্তু তার পাশাপাশি তার যে ওপেন সেট গুলো, তার যে টপোলজিটা, সেটাকেও কিন্তু আমরা করেছিলাম প্রোডাক্ট টপোলজি। মনে পড়ছে প্রোডাক্ট টপোলজি কিরকম হয়? আচ্ছা আমি বলে দিচ্ছি, ধরো এক্স আর ওয়াই দুটো হাউস ডাউ স্পেস, ধরো এক্স আর ওয়াই, হ্যাঁ, বি টু হাউস ডাউ স্পেস। তোমরা বলো এক্স আর ওয়াই যদি দুটো হাউস ডাউ স্পেস হয়, তাহলে এক্স ক্রস ওয়াই তার প্রোডাক্ট, কিন্তু টপোলজিটা কিরকম হবে, মানে কারা ওপেন সেট হবে এক্স ক্রস ওয়াই তে? যদি ইউ এক্স এ ওপেন হয় আর ভি ওয়াই এ ওপেন হয়, তাহলে ইউ ক্রস ভি টা হবে এক্স ক্রস ওয়াই ওপেন। ভেরি গুড, একদম সঠিক। অঙ্কটা কিন্তু ঠিকঠাক পড়ছে, ও কিন্তু বুঝতে পারছে টপোলজিটা। আমি জানি না বাকিরা বুঝতে পারছো কিনা, কেন অ্যান্সার কিছু দিচ্ছ না বাকিরা। ও কিন্তু একদম সঠিক দিকে এগোচ্ছে, ওর কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ার। এক্স ক্রস ওয়াই যদি, হ্যাঁ এক্স আর ওয়াই যদি দুটো হাউস ডট স্পেস বা দুটো টপোলজি, হাউস ডট তো পরে দাও, আগে দুটো যদি টপোলজি হয়, তাহলে ইউ ক্রস ভিটা হচ্ছে ওপেন ইন এক্স ক্রস ওয়াই। বুঝতে পেরেছো? যেখানে ইউটা কি, ইউ ইজ ওপেন ইন এক্স আর ভি ইজ ওপেন ইন ওয়াই, তখন মানে আমাদের কাজ হচ্ছে এক্স এই টপোলজি থেকে একটা ওপেন সেট নেব, ভি এই টপোলজি থেকে একটা ওপেন সেট নেব, ভি মানে ওয়াই যে টপোলজি সেখান থেকে একটা ওপেন সেট নেব। তার মানে ইউ যে ওপেন সেটটা নেবো সেটা এক্স থেকে, তার মানে ইউটা হচ্ছে এক্স এর টপোলজিতে আছে, ধরো এক্সটা যদি টাওয়ার রেসপেক্টে হয় আর ওয়াইটা যদি টাউ ড্যাস্টের রেসপেক্টে হয় সাপোজ, বা ইউটা এক্সটা হচ্ছে টাউ এক্স, এটা হচ্ছে টাউ ওয়াই সাপোজ। তার মানে ইউ কোথায় আছে, ইউ টাও এক্স এ আছে, এখানে আছে, আর ওয়াই কোথায় আছে, ভি কোথায় আছে, ভি এখানে আছে। তার মানে ইউ যদি টাও এক্স এ থাকে তাহলে ইউ হচ্ছে এক্স এর ওপেন সেট, ভি যদি টাও ওয়াই তে থাকে তাহলে ভিটা হচ্ছে ওয়াই এর ওপেন সেট, আর ইউ ক্রস ভিটা তাহলে হয়ে যাবে এক্স ক্রস ওয়াই এর ওপেন সেট। সেটা যদি টাউ টপোলজি ধরো, তাহলে প্রোডাক্ট টপোলজির ওপেন সেট, বা প্রোডাক্ট টপোলজির রেসপেক্টে এটা ওপেন সেট, মানে ইউ ক্রস ভিটা তখন টাউতে আছে। তার মানে ইউ ক্রস ভিটা কোথায় আছে, টাউতে আছে। বিষয়টা বোঝার চেষ্টা করো, এগুলো আমি কিন্তু সব করেই দিয়েছিলাম, এগুলো কিন্তু একটু রিভাইজ দিতে হবে, কারণ প্রত্যেকটা আগের জিনিস কিন্তু কাজে লাগবে। তার মানে প্রোডাক্ট টপোলজির ক্ষেত্রে যেটা ওপেন সেট, সেটা কিভাবে ধরতে হবে, ক্রস আকারে এ ক্রস বি, এক্স ক্রস ওয়াই, ইউ ক্রস ভি, এরকম, যেখানে ইউ ক্রস ভি, যেখানে ইউ হচ্ছে এক্স এ ওপেন আর ভি হচ্ছে ওয়াই ওপেন। ক্লিয়ার? আচ্ছা তাহলে এক্স আর ওয়াই হচ্ছে দুটো হাউস ডট স্পেস। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এক্স ক্রস ওয়াইটাকে হাউস ডট স্পেস দেখানো। তাহলে আমাদের কাজ হচ্ছে টু শো দ্যাট, কি দেখানো, তাদের প্রোডাক্টটা ইজ এ হাউস ডট স্পেস। তো তোমরা বলো তাদের প্রোডাক্ট মানে কার্টেসিয়ান প্রোডাক্ট, তো টপোলজিটাও বুঝে গেছি, কারা টপোলজি থাকবে, কারা কিরকম ধরনের সেটগুলো নিয়ে টপোলজি তৈরি হবে সেটাও বুঝে গেছি। এবার কোশ্চিনটা হচ্ছে যদি কাউকে হাউস ডট স্পেস দেখাতে হয় তাহলে ডেফিনেশন কি, সেখান থেকে দুটো ডিস্টিংক্ট পয়েন্ট দেখাতে হবে বা ধরতে হবে, সেই দুটো ডিস্টিংক্ট পয়েন্টকে কেন্দ্র করে দুটো ডিসজয়েন্ট নেইবারহুড এক্সিস্ট করছে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে এবার বলো এক্স ক্রস ওয়াই থেকে যখন এই দুটো পয়েন্ট ধরবো, তখন পয়েন্টগুলো কি আকারে ধরবো, কিরকম ভাবে ধরবো? স্যার এ কমা বি এরকম পয়েন্ট। ভেরি গুড, মানে আমি বলতে চাইছি পেয়ার আকারে। কেন বলতো, এবার শুধুমাত্র একটা স্পেস নেই, আগের বার যেরকম শুধু এক্স বা ওয়াই একটা একটা করে স্পেস, এক্স ওয়ান এক্স টু, আর এবার যেহেতু ক্রস আকারে আছে কার্টেসিয়ান প্রোডাক্ট, তো কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে আমরা কি করে এলিমেন্ট ধরি জানি। তাহলে একটা কাজ করি, লেট একটা ধরে নিচ্ছি এক্স জিরো ওয়াই জিরো, আরেকটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, যা ইচ্ছে ধরা যায়, আমি এরকম ধরলাম।
আচ্ছা বি টু এলিমেন্টস, ঠিক আছে, দুটো এলিমেন্টস ইন কোথায়, এক্স ক্রস ওয়াই তে, সাজ দ্যাট যাতে করে তারা আলাদা, এক্স জিরো ওয়াই জিরো আর এক্স ওয়ান ওয়াই ওয়ান আলাদা। এবার তোমরা বলো দুটো পয়েন্ট যদি আলাদা হয় তাহলে তিনটে কেস এখানে অ্যারাইজ করতে পারে। এক নম্বর কেস, এক্স জিরো আর এক্স ওয়ান আলাদা, ওয়াই জিরো আর ওয়াই ওয়ান আলাদা। কথা বুঝতে পারলে? হতে পারে না? আরেকটা কেস কি অ্যারাইজ করতে পারে, এক্স জিরো এক্স ওয়ান সমান কিন্তু ওয়াই জিরো ওয়াই ওয়ান আলাদা, তাহলেও তো আলাদা হবে নাকি, না হবে না? আর আরেকটা কেস কি অ্যারাইজ করতে পারে, কে বলতে পারে, এটা পারা উচিত এবার। ওগুলো সমান হবে। এক্স ওয়ানটা ডিসজয়েন্ট মানে আলাদা হবে, আর এক্স জিরো ওয়াই ওয়ানটা মানে ওয়াই জিরো ওয়াই ওয়ানটা একই হবে। তার মানে প্রথম কোঅর্ডিনেট গুলো আলাদা, পরের কোঅর্ডিনেট গুলো সেম। তাহলে তিন রকম কেস, এক হচ্ছে প্রথম কোঅর্ডিনেট গুলো সেম, পরের গুলো আলাদা। এক হতে পারে প্রথম গুলো আলাদা, পরের গুলো সেম। আর একটা হতে পারে দুটো কোঅর্ডিনেটই আলাদা, হতেই তো পারে। যেমন 1,2 আর 1,3 আলাদা, কিন্তু এদের মধ্যে পার্থক্য কি, প্রথম কোঅর্ডিনেট গুলো সেম, পরের গুলো আলাদা। যেমন 2,1 আর 3,1 আলাদা, পরের গুলো সেম, প্রথম গুলো আলাদা। আর আমি যদি বলি এলা আলাদা, তার মানে সবাই আলাদা। তো দেখো তিন রকম কেসই আমরা এখানে আলোচনা করবো, ঠিক আছে? প্রথম কেসটা, এটা পরে এগুলো মিটিয়ে দিচ্ছি, এগুলো পরে লিখছি আমি, হ্যাঁ। প্রথম কেসটাকে লিখে নিই, এটা আলোচনা করে নিই, তারপর আচ্ছা ধরো এরকম একটা কেস অ্যারাইজ করলো। তো তোমরা সকলেই তাহলে বুঝতে পারছো, যেহেতু এক্স জিরো ওয়াই জিরো এক্স ক্রস ওয়াই তে আছে, তাহলে এক্স জিরো কোথায় আছে বলো? এক্স এ আছে। এক্স এ আছে, তাহলে এক্স জিরো আর এক্স ওয়ান কোথায় আছে? এক্স এ। এরাও এরাও এক্স এ আছে। আর টু এলিমেন্টস ইন এক্স সাজ দ্যাট তারা আলাদা, ধরে নিয়েছি কিন্তু লেট দিয়ে, হ্যাঁ। এবার বলো দুটো এলিমেন্ট যদি এক্স এ থাকে আর তারা যদি আলাদা হয়, এবং যেহেতু এক্সটা হচ্ছে একটা হাউস ডব স্পেস বা আলাদা, আর এক্সটা হচ্ছে একটা হাউস ডব স্পেস, তাহলে কি বলতে পারি গো? বলো বলো বলো, ঝট করে বলো। এক্স হাউস ডব স্পেস আর দুটো এলিমেন্ট আলাদা, তাহলে বলো ঝট করে। দেয়ার তাহলে স্যার এক্সিস্ট, দুটো open। দুটো নেইবারহুড পাবো। স্যার কোথায় ওটা কোথায় পাবো? হবে দুটো নেইবারহুডস কোথায় পাবো? ইন এক্স, এক্স এ পাবো, কিন্তু কোন এবার এক্স এর কাজ নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা নেইবারহুড গুলোর কিছু একটা নাম টাম দাও, কোন একটা ভালো কিছু নাম দাও। ধরো নেইবারহুড গুলোর নাম দিয়ে দিচ্ছি U1 U2। জিরো আর ওয়ান দিচ্ছি, হ্যাঁ, যদি এক্স জিরো ধরেছি তো ওই জন্য। যদি এক্স ওয়ান এক্স টু ধরতাম তাহলে ইচ্ছা করেই জিরো ধরলাম, কেন কি জানি, এক্স ওয়ান এক্স টু ধরলেও হতো। তা ঠিক আছে, তখন জিরো জিরো ধরে নিয়েছি আর চেঞ্জ করছি না, হ্যাঁ। ইউ জিরো আর ইউ ওয়ান, ঠিক আছে, রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে বুঝতে পেরেছো, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক্স জিরো কে কন্টেন করে, পরেরটা হচ্ছে এক্স ওয়ান কে কন্টেন করে। সাজ দ্যাট কি হবে গো, হাউস ডব স্পেস হওয়া মানে নেইবারহুড গুলো পরস্পর একে অপরের সাথে ইন্টারসেকশন কি হবে, 5। পাই হয়ে যাবে। বুঝতে পেরেছো, এটা এক্স হাউস ডব হওয়ার পরে। এর একই রকম ভাবে দেখো তো আবার, সিন্স ওয়াই সরি ওয়াই জিরো কোথায় থাকবে, ওয়াই জিরো আর ওয়াই ওয়ান, এরা ওয়াইতে থাকবে, তাহলে এরা হচ্ছে আবার দুটো এলিমেন্টস ইন ওয়াই সাজ দ্যাট যাতে করে ওয়াই জিরো আর ওয়াই ওয়ানটাও আলাদা, আর ওয়াই হচ্ছে একটা হাউস অফ স্পেস। বলো তোমরা এবার তাহলে কি বলা যায় এখান থেকে, বলো তাহলে দেয়ার এক্সিস্ট আবার দুটো নেইবারহুড, কিন্তু এবার নেইবারহুড গুলো কোথায় থাকবে, ওয়াই। আচ্ছা নেইবারহুড গুলোর নাম দিচ্ছি, একটা ভি জিরো আর একটা ভি ওয়ান রেসপেক্টিভলি, হ্যাঁ। সাজ দ্যাট কি হবে গো,
v0 আর v1 এর ইন্টারসেকশন ফাই। ওকে, এই অবধি কি বুঝতে পেরেছো সবাই? তাহলে পরের পেজে চলে যাব। তাহলে এক্স যেহেতু হাউসড অফ, এক্স এর জন্য দুটো নেইবারহুড যথাক্রমে x0 কে কেন্দ্র করে আর x1 কে কেন্দ্র করে u0 আর u1, তাদের ইন্টারসেকশন ফাই। আবার y0 আর y1 যেহেতু আলাদা আলাদা দুটো পয়েন্ট, y আবার হাউসড অফ, তাহলে y0 আর y1 কে কেন্দ্র করেও দুটো নেইবারহুড, একটা v0 একটা v1, এটা পাওয়া যাবে। তাহলে তোমরা বলো x0 কে কেন্দ্র করে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, x0 কে কেন্দ্র করে u0 আছে আর y0 কে কেন্দ্র করে v0 আছে, তাহলে x0 y0 কে কেন্দ্র করে কে থাকবে? বুঝতে পারলে না? তাহলে x0 y0 কোথায় থাকবে? x0 কার মধ্যে আছে? u0 এর মধ্যে। y0 v0 এর মধ্যে। দেখো বুঝতে পারছো, x0 হচ্ছে u0 এর মধ্যে আর y0 দেখো v0 এর মধ্যে। আর একই রকম ভাবে x1, একই রকম ভাবে x1 কি হচ্ছে? আর y1, x1 কোথায় আছে? u1 এ, আর y1 হচ্ছে v1 এ। তাহলে বলতে পারি যে u0 v0 এর মধ্যে x0 y0 থাকবে আর u1 v1 এর মধ্যে x1 y1 থাকবে। তাহলে এরা কি? এরাও হচ্ছে দুটো নেইবারহুড। কেন দুটো নেইবারহুড? আচ্ছা, তাহলে এরা থাকবে and u0 ক্রস v0 আর u1 ক্রস v1। কি বললাম? x0 u0 ক্রস u0 আর u1 ক্রস v1, এরা কি হবে? আর বলো ওপেন সেটস। কেন এরা ওপেন সেটস? কে বলতে পারে? কেন এরা ওপেন সেট x ক্রস y তে? কে বলতে স্যার পারে? বলো। নেভারহুড করে দিচ্ছি। নেইবারহুড তো। কেন, কি করে নেইবারহুড বলছি? u0 কোথায় ওপেন? u0 নেইবারহুড, u0 কোথায় ওপেন বলো তাহলে? u0 তাহলে x এ ওপেন আর v0 তাহলে y ওপেন, তাহলে x এ ওপেন আর y ওপেন। আমরা যখন প্রোডাক্ট টপোলজি কনসিডার করি তখন y x এ ওপেন y ওপেন, তাদের ক্রস করলে x ক্রস y ওপেন। সিমিলারলি u1 টা x এ ওপেন যেহেতু x1 এর নেইবারহুড, v1 টা y ওপেন যেহেতু y1 এর নেইবারহুড, তাহলে u1 ক্রস v1 এরাও ওপেন। এবার এদের ইন্টারসেকশন করে দাও, যদি দেখিয়ে দিতে পারি ডিসজয়েন্ট কাজ শেষ। মানে আমি বলতে চাইছি u0 ক্রস v0 ইন্টারসেকশন u1 ক্রস v1। ঝট করে বলো এদের ইন্টারসেকশন করলে কি হয় জানো? এরকম সূত্র আছে, u0 এর সাথে u1 এর ইন্টারসেকশন হয়ে যায় আর ক্রস, এটা সেটের, হ্যাঁ, সেটে যদি কেউ পড়ে থাকো ঠিকঠাক ভাবে উচ্চ মাধ্যমিক বা ফার্স্ট ইয়ারে দেখবে, একদম ফার্স্ট ইয়ারে এসকে মাপার তোমরা বইটা খুলবে এবং বইটা খুলে দেখবে সেটে দেখবে এই সমস্ত প্রমাণ, প্রপার্টি বা এই সমস্ত দেখবে কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে ছিল, খুব সম্ভবত এক্সারসাইজে ছিল এসকে মাপার। ঠিক আছে, এটা হয়। আচ্ছা, u0 আর u1 এর ইন্টারসেকশন কত গো? এই যে u0 আর u1 এর ইন্টারসেকশন পাই, আর v0 আর v1 এর ইন্টারসেকশন পাই। তাহলে বলো কি হবে এখান থেকে? পাই ক্রস পাই কি হয়? পাই। বোঝাতে পেরেছি? তাহলে কি বলতে পারি সেখান থেকে? অতএব কি, এই যে x0 আর y0 কে কেন্দ্র করে যে নেইবারহুড গুলো পাচ্ছি, তাহলে u0 ক্রস v0 and u1 ক্রস v1 are the neighborhoods containing x0, y0 and x1, y1 respectively such that, যাতে করে তাদের ইন্টারসেকশনটা পাই। এটা একটা কেস হলো, তাদের ইন্টারসেকশনটা পাই। বুঝতে পারিস? ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন থাকলে বলো। কারো কোনো কোশ্চিন? আচ্ছা, কেস টু এবার। হ্যাঁ, কেস ওয়ানটা আলোচনা করলে আর কেস টু একই জিনিস। কেস ওয়ান আলোচনা করলে কেস টু আর কেস থ্রিটা সিমিলারলি হয়েই যাবে। আচ্ছা, কেস টুটা কি বলেছিলাম গো? কারা সমান? স্যার x0 x1 টা সমান, আচ্ছা, ধরে নি y0 x0 x1টা সমান আর y0 y1টা আলাদা। এটাও তো হতে পারে। আচ্ছা, তাহলে এবার দুটো তো সমান হয়েই গেছে, তাহলে যারা আলাদা সেখানেই কাজকর্ম করি, যারা সমান হয়ে গেছে তা নিয়ে ভাববো না। আচ্ছা, তাহলে x0 আর x1 যদি সমান হয়ে যায়, সমান মানে একটাই এলিমেন্ট, তাহলে ধরে নি ইউ একটা নেইবারহুড, হ্যাঁ, কন্টেইনিং x0 বা ওটাই তো x1, ব্যাপারটা তো একই, ইন x। তাহলে x এ ইউ হচ্ছে একটা নেইবারহুড x0 কে কন্টেইন করে। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু
ভি তে আবার গল্প আলাদা, মানে ওয়াই তে আবার গল্প আলাদা, কিন্তু ওয়াই জিরো আর ওয়াই ওয়ান আলাদা। তাহলে ওয়াই জিরো আর ওয়াই ওয়ান যদি আলাদা হয়, আর ওয়াই যেহেতু হাউস ডট স্পেস, তাহলে এখানে কি বলতে পারি বলো? তাহলে ওয়াই জিরোকে কেন্দ্র করে দুটো নেইবারহুড পাবো, একটা হচ্ছে ওয়াই জিরোকে কেন্দ্র করে নাম দিচ্ছি ভি জিরো, আর একটা ভি ওয়ান, ঠিক আছে, রেসপেক্টিভলি ইন ওয়াই, সাজ দ্যাট তাদের ইন্টারসেকশনটা ফাই। ভি জিরো আর ভি ওয়ান এর ইন্টারসেকশন ফাই। আচ্ছা, এইবার ভালো করে বুঝতে হবে, ইউ ক্রস ভি জিরো একটা, আর ইউ ক্রস ভি ওয়ান জানো কি তাহলে? আর নেইবারহুডস অফ, তাহলে ইউ ক্রস ভি জিরো কার নেইবারহুড? বলো। ওয়াই এর স্যার। না 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 না, ভুল বলছো। কার নেইবারহুড? কার নেইবারহুড? নেইবারহুড কার? x0, y0। ইউটা হচ্ছে এক্স জিরোর নেইবারহুড, ইউটা, এই যে ইউটা এক্স জিরোর, আর ভি জিরোটা কার? প্রথমটার, রেসপেক্টিভলি বলছে প্রথমটার। তার প্রথমটার মানে কি? প্রথমটার মানে হচ্ছে ওয়াই জিরোর। আচ্ছা, অ্যান্ড ইউটা আবার এক্স ওয়ানেরও নেইবারহুড, কেন? কারণ এক্স জিরো আর এক্স ওয়ান তো সমান, তাহলে ইউটা এক্স ওয়ানেরও নেইবারহুড। ক্লিয়ার? আর ভি ওয়ানটা কার নেইবারহুড? ওয়াই ওয়ানের, তাহলে ওয়াই ওয়ানের নেইবারহুড। ঠিক আছে, ইন দ্য প্রোডাক্ট টপোলজি বা ইন দ্য প্রোডাক্ট স্পেস, ইন দ্য প্রোডাক্ট স্পেস, কোন প্রোডাক্ট স্পেস? এক্স ক্রস ওয়াই তে। ঠিক আছে, সাজ দ্যাট, যাতে করে এদের ইন্টারসেকশন কত হবে? ইউ ক্রস ভি জিরো আর ইন্টারসেকশন ইউ ক্রস ভি ওয়ান কত হবে? কে বলতে পারে? ইউ ক্রস ভি জিরো আর ভি ওয়ান এর ইন্টারসেকশন, এগুলো ফর্মুলা। ইউ ক্রস ভি জিরো আর ভি ওয়ান এর ইন্টারসেকশন হচ্ছে ফাই, এই যে। এবার জানো, কারোর সাথে যদি ফাই এর ইন্টারসেকশন নিই তাহলে কি হবে? এমটির যদি নিই, কারোর সাথে যদি ইন্টারসেকশন বলছি, কারোর সাথে যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি ফাই এর, কি হবে কেউ বলতে পারবে? হয়ে যাবে স্যার। হ্যাঁ, না স্যার, ইউটাই হয়ে যাবে তো মনে হয়। কেন? ফাই মানে এমটি তো, কার কেউ নেই তো, কি করে ইউ হবে? এটা কার্টেসিয়ান তো। কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি? এ স্যার কমা ফাই হয়ে সামথিং, যাবে, ফাই হ্যাঁ, হয়ে এ যাবে। এ কমা সামথিং আকারে, কিন্তু সামথিং কে লিখতে পারবো না তো। এখানে লিখতে পারবো কিছু, এখানে নিতে পারবো কিছু, দিতে পারবো না তো, তাহলে কি হবে? তাহলে এখানেও কিছু এ কমা বি আকারে লিখতে পারবো না, তাহলে এটাও ফাই, ফাই হবে। আচ্ছা, অতএব কি পেলাম বলো? এখান থেকে কি বলতে পারি? এদেরকে কেন্দ্র করে দুটো নেইবারহুড একই রকম ভাবে যাদের ইন্টারসেকশন ফাই। আচ্ছা, কেস থ্রি, কেস থ্রি মানে, কেস থ্রিতে কি হবে? এবার এক্স জিরো আর এক্স ওয়ান আলাদা, আর ওয়াই জিরো আর ওয়াই ওয়ান সমান। কেউ বলতে পারবে এবার কি করব? সিমিলারলি করলেও হয়, বা একটু বলে দিলেও হয়। কি করবো আর বলো? এবার লেট ইউ জিরো আর ইউ ওয়ান be two neighborhoods in X containing x0 and x1 respectively, ঠিক আছে, such that যাতে করে u0 আর v0, u0 আর u1 এর ইন্টারসেকশন হচ্ছে ফাই, আর y0 আর y1 তো একই, একই হওয়ার ফলে এরকম একটা ভি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে একটা নেইবারহুড অফ y0 আর y1 একই ইন y। তাহলে দেন একই রকম ভাবে u0 x0 কে কেন্দ্র করে নেইবারহুড, আর ভি এটা হচ্ছে y0 কে কেন্দ্র করে নেইবারহুড, আর u1 x1 কে কেন্দ্র করে, আর ভি y1 কে কেন্দ্র করে, কারণ y0 আর y1 একই, তাহলে একটাই নেইবারহুড ধরছি। আচ্ছা, তাহলে আর টু নেইবারহুডস কন্টেইনিং, কাদেরকে কন্টেন করে? প্রথমটা হচ্ছে কন্টেন করছে x0 আর y0, আর পরেরটা কন্টেন করছে হচ্ছে x1 আর y1 রেসপেক্টিভলি, সাজ দ্যাট বা ইন প্রোডাক্ট টপোলজি x ক্রস y তে প্রোডাক্ট স্পেসে, সাজ দ্যাট
প্রোডাক্ট টপোলজিক্যাল স্পেস এক্স ক্রস ওয়াই তে, যাতে করে এদের ইন্টারসেকশনটা কত হবে এবার বলো। ইউ জিরো ক্রস ভি ইন্টারসেকশন ইউ ওয়ান ক্রস ভি কত হবে? ইউ জিরো, হ্যাঁ, ইন্টারসেকশন ইউ ওয়ান ক্রস ভিটা বাইরে বেরিয়ে যাবে এরকম, এটা হচ্ছে ফর্মুলা। আছে ইউ জিরো আর ইউ ওয়ান এর ইন্টারসেকশন হচ্ছে ফাই, তাহলে ফাই ক্রস ভি, এটাও ফাই। তাহলে এই তিনটে কেস নিয়ে ফ্রম কেস ওয়ান, কেস টু আর কেস থ্রি কি বলতে পারি জানো? ফ্রম অল দ্য থ্রি কেসেস, এবার লেখো ফ্রম অল দ্য থ্রি কেসেস আমরা কি বলতে পারি? এক্স ক্রস ওয়াই কি হবে? এই যে তিনটে কেস যে আলোচনা করলাম, সেই তিনটে কেস থেকে আমরা বলতে পারি এক্স ক্রস ওয়াই এটাও হচ্ছে একটা হাউসডফ স্পেস। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? ক্লিয়ার? আচ্ছা, কারো কোনো কোশ্চিন এর আগের দিনের এক্সারসাইজ গুলো নিয়ে? না স্যার। আচ্ছা, তাহলে আমি আরো কিছু কোশ্চিন করাই আজকে, ঠিক আছে? ধরো let এক্স হচ্ছে একটা টপোলজি, ঠিক আছে? আর রেসপেক্টে টাও একবারে বলে দেবো, কোশ্চেনটা লিখি এইভাবে, আর কোশ্চেনটা লিখবো হচ্ছে এক্স কমা টাও, হ্যাঁ, বি এ হাউসডফ স্পেস, এর একটা হাউসডফ স্পেস। অ্যান্ড টাউ ড্যাশড, ঠিক আছে, বি এ টপোলজি ইন এক্স such that টাউ ড্যাশটা হচ্ছে ইজ ফাইনার দেন টাউ, মনে পড়ছে ফাইনার? এই জিনিসগুলো বলেছিলাম। আচ্ছা, তাহলে এক্স কমা টাউ এটা হচ্ছে একটা হাউসডফ স্পেস, আর টাউ ড্যাশটা হচ্ছে একটা টপোলজি এক্স এরই একই স্পেসে, যাতে করে টাউ ড্যাশটা ফাইনার। দেন শো দ্যাট, দেখাও যে এক্স যদি টাউ এর রেসপেক্টেড হাউসডফ স্পেস হয়, তাহলে এক্স টাউ ড্যাশের রেসপেক্টেও একটা হাউসডফ স্পেস। খুবই সোজা, 3 থেকে 4 লাইন। আমাকে খালি তোমরা একটু অ্যাপ্রোচটা বলো যে কি করব, কাকে হাউসডফ দেখাতে হবে। একই স্পেস কিন্তু টপোলজি চেঞ্জ হয়ে গেছে, টপোলজি চেঞ্জ হয়ে যাওয়া মানে ওপেন সেট কিন্তু চেঞ্জ হয়ে যাওয়া, টপোলজি চেঞ্জ হয়ে যাওয়া মানে কিন্তু ওপেন সেট চেঞ্জ হয়ে যাওয়া, ওপেন সেট চেঞ্জ হয়ে যাওয়া মানে বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার তোমরা বলো কাকে হাউসডফ দেখাতে হবে? এক্স কেই দেখাতে হবে, কিন্তু কার রেসপেক্টে? টাউ ড্যাশের রেসপেক্টে। তাহলে কি করব আমরা এবার? দুটো এলিমেন্ট ধরে দিব, ধরে নিচ্ছি এক্স আর ওয়াই বি টু এলিমেন্টস ইন ক্যাপিটাল এক্স বা ইন ক্যাপিটাল এক্স সাজ দ্যাট এক্স আর ওয়াই আলাদা। তাহলে এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট ধরে নিলাম ক্যাপিটাল এক্স এ, যাতে করে এক্স আর ওয়াই আলাদা। আচ্ছা, কে হাউস ডট গো? এক্স কমা টাউ হচ্ছে হাউস ডট। এবার তোমরা বলো কেউ যদি হাউস ডট হয় আর দুটো এলিমেন্ট যদি আলাদা হয়, তাহলে তাদেরকে কেন্দ্র করে দেয়ার এক্সিস্ট টু নেইবারহুডস। আচ্ছা, সেই নেইবারহুডস গুলো মানে ওপেন সেটস, কিন্তু কিন্তু কোথায় থাকবে সেই নেইবারহুড গুলো?
এক্স না এক্স এ তো থাকবেই, কিন্তু আরো ভালো করে বি স্পেসিফিক। একটা নেইবারহুড ধরলাম ইউ, আর একটা ভি কোথায় থাকবে বলবো, টাউ টপোলজিতে থাকবে। ওপেন সেট মানে কি, তারা কোথায় থাকে, টাউ থাকে। এক্স এ তো থাকবেই কারণ স্পেসটা এক্স, এর বাইরে আর কিছু করছি না। কিন্তু আরো স্পেসিফিক্যালি এটা টাউ টপোলজির রেসপেক্ট ওপেন, তার মানে টাউ টপোলজিতে থাকবে। টাউর রেসপেক্ট ওপেন মানে টাউতে থাকবে। কথা বুঝতে পেরেছো? তাহলে এক্সটাতে ওপেন বুঝতে পেরেছি, কিন্তু কোন টপোলজির রেসপেক্টে, টাউ টপোলজি। তার মানে ইউ আর ভি যে নেইবারহুড গুলো, তার মানে ওপেন সেট, আর ওপেন সেট গুলো হচ্ছে এক্স কমা টাউতে ওপেন বলে টাউতে থাকবে। সাজ দ্যাট, যাতে করে ইউ আর ভি এর ইন্টারসেকশন কি হবে, পাই। এবার তোমরা বলো, যেহেতু টাউ ড্যাশটা হচ্ছে ইজ ফাইনার দেন টাউ। আচ্ছা, ফাইনারের ডেফিনেশন কেউ বলতে পারবে? দুটো টপোলজির মধ্যে একটা অপর একটা ফাইনার হলে কি হয় গো? ফাইনার মানে কে বড়? টাউ ইজ সাবসেট অফ টাউ ড্যাশ। ভেরি গুড, টাউ তাহলে টাউ ড্যাশটা সাবসেট। ফাইনার মানে যেটা বড়, সুপারসেটটা। আর যেটা কোর্সার সেটা হচ্ছে ছোট। তো এবার তোমরা বলো, টাউ টাউ ড্যাশটা সাবসেট, তাহলে কেউ যদি টাউতে থাকে, ধরো ইউ টাউতে আছে, ভি টাউতে আছে, তাই তো? তাহলে বলতে পারি ইউ আর ভি টাউ ড্যাশটাও থাকবে। তাহলে ইউ আর ভি টাউতে থাকলে টাউ ড্যাশটা থাকবে, কারণ টাউটা টাউ ড্যাশটা সাবসেট। তুমি বললে কৌণিক। তাহলে টাউ যেহেতু টাউ ড্যাশটা সাবসেট, কেউ যদি টাউতে থাকে তাহলে টাউ ড্যাশটা থাকবে। এ যদি বি এর সাবসেট হয়, কেউ এতে থাকলে বিতে থাকবে। আচ্ছা, এবার বলে ইউ আর ভি যদি টাউ ড্যাশটা থাকে, তাহলে কি বলতে পারি? ইউ আর ভি টাউ ড্যাশটা থাকা মানে দেন কি, ইউ এন ভি কি, আর ওপেন টাউ সেটস ড্যাশ ইন এক্স কমা টাউ ড্যাশড। এখানে ওপেন মানে টাউ ড্যাশ টপোলজি রেসপেক্টে। তাহলে ওপেন সেট মানে তো নেইবারহুড, দেয়ারফর ইউ এন্ড ভি আর দ্য নেইবারহুডস। কার নেইবারহুড ছিল, তারা কার নেইবারহুড ছিল, ইউ আর ভি। আচ্ছা, কন্টেইনিং এটা বলে দেওয়া উচিত, হ্যাঁ, কন্টেইনিং এক্স এন্ড ওয়াই রেসপেক্টিভলি। তাহলে এখানেও কি হবে, ইউ আর ভি আর দ্য নেইবারহুডস কন্টেইনিং এক্স এন্ড ওয়াই। কিন্তু কোথায় নেইবারহুডস? টাউ ড্যাশ টপোলজি স্যার। হ্যাঁ, টাউ ড্যাশ টপোলজিতে ইন এক্স কমা টাউ ড্যাশে, সাজ দ্যাট তাদের ইন্টারসেকশনটা অটোমেটিক্যালি, আগেই আমরা জেনেছিলাম পাই হচ্ছে। সেই জন্য এটা আর বলার কিছু নাই। খালি এখানে একটাই জিনিস, যে ইউ আর ভি যেহেতু টাউতে আছে মানে টাউ ড্যাশে আছে, মানে টাউ এর ওপেন হলে টাউ ড্যাশটার ওপেন, টাউতে যদি নেইবারহুড হয় টাউ টাউ ড্যাশটাও নেইবারহুড, ব্যাপারটা একই। তাহলে অতএব বলতে পারি এক্স কমা টাউ ড্যাশ এটা হচ্ছে একটা হাউসডফ স্পেস। কারণ এক্স এ দুটো যদি এলিমেন্ট আলাদা আলাদা ধরে নিই, তাহলে টাউ ড্যাশে দুটো নেইবারহুড পাওয়া গেল টাউ ড্যাশ টপোলজির রেসপেক্টে, যাতে করে তাদের ইন্টারসেকশন ফাই। তাহলে এটা হচ্ছে একটা হাউসডফ স্পেস। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? বিষয়গুলো বুঝতে পারছো? খুব সিম্পল সিম্পল জিনিস। আচ্ছা, আর একটা জিনিস করানো উচিত, সেটাও করিয়ে দিই। তারপর কিছু আরো এক্সাম্পল করব, যে কেউ টপোলজি হচ্ছে কি হচ্ছে না এই সমস্ত আছে। সো দ্যাট দেখাও যে এভরি অর্ডার টপোলজি, এর আগের দিন, এর আগের দিন অর্ডার টপোলজি সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তাহলে দেখাও যে এভরি অর্ডার টপোলজি ইজ হাউসডফ। যে কোনো অর্ডার টপোলজি হাউসডফ। সেই জন্য জানো রিয়াল নাম্বারের সিস্টেম হাউসডফ কেন? কারণ ওটা হচ্ছে অর্ডার টপোলজি, আর হচ্ছে অর্ডার টপোলজি রেসপেক্টে। যারাই অর্ডার টপোলজি রেসপেক্টে তারাই হাউসডফ হয়। যাদের ক্ষেত্রে অর্ডার টপোলজি তুমি তৈরি করতে পারবে তারাই কিন্তু হাউসডফ হবে, সোজা কথা। তাহলে এভরি অর্ডার টপোলজি ইজ হাউসডফ। আচ্ছা, কি করে প্রমাণ করব? প্রমাণটা দেখে নাও ভালো করে, জিনিসটা খুবই সোজা। আচ্ছা, জানো অর্ডার টপোলজির ক্ষেত্রে একটা অর্ডার রিলেশন এক্সিস্ট করে? বলেছি যে অর্ডার টপোলজির ক্ষেত্রে একটা অর্ডার রিলেশন এক্সিস্ট করে। আচ্ছা, সাপোজ ধরে নিচ্ছি টাউ হচ্ছে বি অ্যান অর্ডার টপোলজি। টাও হচ্ছে একটা অর্ডার টপোলজি, ঠিক আছে, অনেক গিভেন সেট এক্স। ভালো করে বোঝো। আচ্ছা, অর্ডার টপোলজির ক্ষেত্রে বেসিস কারা হয় কে বলতে পারে? আমি বলে দিয়েছিলাম কিন্তু, তিন ধরনের বেসিস থাকে অর্ডার টপোলজির ক্ষেত্রে। তিন ধরনের অর্ডার টপোলজির ক্ষেত্রে তিন ধরনের বেসিস থাকে। একটা হচ্ছে, কে বলতে পারে?
অর্ডার টপোলজির ক্ষেত্রে 3 ধরনের বেসিস থাকে, বলো। এক হচ্ছে নর্মাল বেসিস, কারা থাকে অর্ডার টপোলজির ক্ষেত্রে? সমস্ত সমস্ত open ওপেন set গুলো। ইন্টারভাল গুলো থাকে। সমস্ত ওপেন ইন্টারভ্যাল গুলো থাকে, কারেক্ট। অর্ডার টপোলজির ক্ষেত্রে সমস্ত ওপেন এ কমা বি গুলো। আচ্ছা, আর যদি এক্স এর লিস্ট এলিমেন্ট থাকে, ধরো এ জিরোটা লিস্ট এলিমেন্ট, তাহলে সেমি ওপেন সেমি ক্লোজড A0 ওপেন। ক্লোজড এ জিরো কমা বি ওপেন। আর যদি গ্রেটেস্ট এলিমেন্ট থাকে বি জিরো, তাহলে ওপেন এ কমা বি জিরো। ক্লোজড ওপেন এ B0। কমা ক্লোজ বি জিরো। তাহলে এই রকম ভাবে তিনখানা কিন্তু, হ্যাঁ, নেইবারহুড দিয়ে বা তিনখানা ইন্টারভাল দিয়ে বেসিস তৈরি হতে পারে, যদি লিস্ট আর গ্রেটেস্ট থাকে। যদি না থাকে তাহলে তো আলাদা বিষয়। যেমন আর এর ক্ষেত্রে যদি আমি স্পেসিফিক আর বলে দিতাম, তো আর এর ক্ষেত্রে লিস্ট আর গ্রেটেস্ট নেই, তার মানে আর এর ক্ষেত্রে এক ধরনেরই হতে, এবং আর এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড টপোলজিটাই তার অর্ডার টপোলজি হয়, যেরকম স্ট্যান্ডার্ডটাই অর্ডার। যাই হোক, তো এটা আর তো বলেনি, যে কোনো স্পেস বলেছে। তো ধরো টাও একটা অর্ডার টপোলজি অনেক গিভেন সেট এক্স। আচ্ছা দেখো, ধরে নিচ্ছি দুটো এলিমেন্ট আছে, তো অর্ডার টপোলজির ক্ষেত্রে কি হবে, ছোট বড় হয়, এই জন্য অর্ডার। তো ছোট বড় বিষয়টা হচ্ছে, ধরো x1 আর x2 যদি আমি দুটো এলিমেন্ট ধরে নিই, ঠিক আছে, ধরো x1 আর x2 বি টু ডিস্টিংক্ট এলিমেন্টস, তাহলে অর্ডার টপোলজির ক্ষেত্রে কেউ বড় বা কেউ ছোট হবে, এটা গ্যারেন্টি। নর্মালি কে ছোট কে বড় যদি অর্ডার রিলেশন না ডিফাইন করা যায় তাহলে বলা যায় না, কিন্তু অর্ডার টপোলজির ক্ষেত্রে যদি কেউ দুটো আলাদা আলাদা এলিমেন্ট হয়, তাহলে সেটা নিশ্চিত ক্রমে বলতে পারি কে বড় কে ছোট। ধরে নি সাজ দ্যাট কেউ একটা বড় কেউ একটা ছোট, ধরে নিচ্ছি x1টা ছোট x2টা বড়, উল্টো করলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি ধরলাম, x1 আর x2 এর মধ্যে, ধরো এরকম ভাবে ডিফাইন করার চেষ্টা করছি, ধরো x1 আর x2 এর মধ্যে x2 বড়, বিষয়টা বোঝার চেষ্টা করো, ক্লিয়ার? আচ্ছা, ধরো x1 আর x2 এর মধ্যে কেউ নেই, কোনো এলিমেন্ট নেই, এরকম হতে পারে। মানে সবসময় নেইবারহুড দিয়ে ভাববে না, মানে স্পেস তো টপোলজির ক্ষেত্রে স্পেস না যেরকম খুশি হতে পারে। মানে ধরো এরকম হতে ডিসক্রিট স্পেস, ডিসক্রিট স্পেসের ক্ষেত্রে কি হবে, ধরো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কি হবে, ধরো ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে যদি আমি দুটো এলিমেন্ট ধরে নিই 1 আর 2, তাহলে 1 এর পরে কে আছে, 1 এর পরে কে আছে ন্যাচারাল নাম্বারে, ধরো স্পেসটা যদি n হয়ে যায়, স্পেসটা যদি n হয়ে যায়, তাহলে x1 আর x2, ধরো x1টা 1 আর x2টা 2, তাহলে 1 এর পরে কে আছে, 2 ছাড়া আর কেউ আছে? 1 এর পরে ইমিডিয়েট পরের এলিমেন্টটাই কত, 2। 2। আর যদি এটা আর এ ধরি, রিয়ালে ধরি, তাহলে 1 আর 2 এর মধ্যে কি আরো এলিমেন্ট আছে? তো 1 আর 2 এর মধ্যে তো আরো এলিমেন্ট আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, দেখো আমরা তো স্পেসটা জানি না, সেই জন্য আমরা কিছু করার নেই। আমরা দেখো বিভিন্ন রকম ভাবে আমাদেরকে লিখতে হবে বা ধরে নিতে হবে, কারণ আমরা স্পেসটা যেহেতু জানি না, সেই জন্য এরকম দুটো যে এলিমেন্ট আমরা পরপর ধরে নিয়েছি, এরকম হতে পারে যে x1 এর পরের এলিমেন্টই x2, আবার এরকম হতে পারে যে x1 আর x2 এর মাঝে আরো অনেক এলিমেন্ট আছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো সেই কারণে আমরা দু রকম কেসে এখানে ভেঙে নিব। কেস 1, 1 নম্বর কেস, আমরা ধরে নিচ্ছি লেট x2 ইজ নট দা, নট, হ্যাঁ নটটা ভালো করে দাগ দিচ্ছি, নট দা ইমিডিয়েট সাকসেসর অফ x1। আচ্ছা, এই টার্মটা আমি ইচ্ছা করেই লিখাচ্ছি, এই টার্মটার মানেটাও বুঝতে হবে, কারণ অনেক সময় এই ওয়ার্ডটা দিতে পারে, ইমিডিয়েট সাকসেসর অফ x1। জানো এর মানে কি? ইমিডিয়েট সাকসেসর মানে কেউ জানো? তার পরের এলিমেন্টটাই, তার মাঝখানে কেউ থাকবে না। ইমিডিয়েট সাকসেসর এই ওয়ার্ডটা মানে হচ্ছে যে x1 এর পরে আর কেউ থাকবে না, x2ই থাকবে। যেমন আমি যদি ন্যাচারাল নাম্বারে নিই, আর ন্যাচারাল নাম্বারে যদি আমি বলি যে 2 হচ্ছে ইমিডিয়েট সাকসেসর অফ 1, তাহলে ঠিক বলছি, 2 হচ্ছে ইমিডিয়েট সাকসেসর অফ 1, কিন্তু 3 ইমিডিয়েট সাকসেসর অফ 1 না, কারণ 3 আর 1 এর মাঝখানে 2 বসে আছে। কথা বুঝতে পারলে? 2 হচ্ছে ইমিডিয়েট সাকসেসর অফ 1, কিন্তু 3টা ইমিডিয়েট সাকসেসর অফ 1 না, কারণ 1 আর 3 এর মাঝখানে 2 আছে আবার। তো বিষয়টা এটাই যে ইমিডিয়েট সাকসেসর মানে x1 এর পরের এলিমেন্টে x2 স্পেসে আর কেউ নেই, x1 আর x2 এর মাঝখানে আর কেউ নেই। কথা বুঝতে পারলো? x1 আর x2 এর মাঝখানে আর কেউ নেই, মানে x1 এর থেকে বড় এলিমেন্ট, x1 এর থেকে পরবর্তী বড় এলিমেন্ট x2, x1 এর থেকে যদি কেউ বড় হয় তাহলে সেটা নেক্সট x2, ঠিক আছে, নেক্সট বড় এলিমেন্টটা, এটাকেই বলছে সাকসেসর। কিন্তু ধরছি সাকসেসর নয়, তাহলে x2টা সাকসেসর নয়, মানে তার মানে x1 এর পরের এলিমেন্টটাই x2 না, তাহলে x1 এর পরের এলিমেন্টটাই যদি x2 না হয়, তাহলে এরকম একটা এলিমেন্ট পাবো, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, এরকম একটা এলিমেন্ট পাবো।
সি, যেটা x1 আর x2 এর মাঝখানে থাকবে, যেটা x1 এর থেকে বড় হবে, হ্যাঁ, আর x2 এর থেকে ছোট হবে। পাবো কি পাবো না? অন্তত একটা পাবো কিনা এরকম? কারণ x1 এর যদি ইমিডিয়েট তার পরের এলিমেন্টটাই যদি x2 না হয়, তাহলে তার মাঝখানে একটা সি থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার বলো তোমরা, যদি তার মাঝখানে এরকম একটা সি থাকে, ঠিক আছে, তার মাঝখানে যদি এরকম একটা সি থাকে, আর এই যে এলিমেন্ট গুলো x1 আর x2, তারা যদি লার্জেস্ট আর স্মলেস্ট না হয়, আর নট, ঠিক আছে, দ্য স্মলেস্ট অর লার্জেস্ট, তারা যদি স্মলেস্ট বা লার্জেস্ট এলিমেন্ট না হয়, আর দ্য স্মলেস্ট অর লার্জেস্ট এলিমেন্ট, ঠিক আছে, যদি না হয় অফ এক্স, তাহলে দেন এরকম একটা এলিমেন্ট, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, এরকম একটা এলিমেন্ট পাবো এ, যেটা x1 এর থেকে ছোট হবে। কেন বলতো? কারণ x1 টা স্মলেস্ট না। আচ্ছা, রেসপেক্টিভলি, হ্যাঁ, রেসপেক্টিভলি। আচ্ছা, x1 টা যদি স্মলেস্ট না হয়, ধরো আচ্ছা দেখো ব্যাপারটা দেখো, x1 এর থেকে তো x2 বড়, তাহলে x2 তো কোনদিন স্মলেস্ট হতে পারে না। x1 এর থেকে তো x2 বড়, x1 এর থেকে যদি x2 বড় হয়, তাহলে x2 তো স্মলেস্ট হতে পারে না। এবার একটা কেস হলো, ধরো x1 টাই হচ্ছে স্পেসের সব থেকে ছোট এলিমেন্ট, হতেই তো পারে। আর যদি x1 টা সব থেকে ছোট এলিমেন্ট হয়ে যায়, তাহলে আলাদা ব্যাপার। যদি x1 টা সব থেকে ছোট এলিমেন্ট না হয়, তাহলে এরকম একটা সেট থেকে a পাবো। আর x2 টা যদি লার্জেস্ট এলিমেন্ট না হয়, তাহলে এখান থেকে একটা b পাবো, যেটা x2 এর থেকে বড়। এবার তোমরা বলো, এখানে একটা a পেয়েছি যেটা x1 এর থেকে ছোট, এখানে একটা b পেয়েছি যেটা x2 এর থেকে বড়, আর মাঝখানে একটা c পেয়েছি যেটা x1 আর x2 এর মধ্যে আছে। তাহলে এই যে নেইবারহুডটা কাকে কন্টেইন করবে? ঝট করে বলো। x1 কে। x1 কে কন্টেইন করবে। এবং এটা একটা কেন নেইবারহুড? নেইবারহুড কিরকম হয় বলো? বা ওপেন সেট কিরকম হয়? বেসিস কিরকম হয়? দেখতে কিরকম হয় অর্ডার টপোলজির ক্ষেত্রে? বুঝতে পেরেছো? তাহলে দেন ইট ফলোস দ্যাট, ব্যাপারটা বোঝা গেছে? দ্য নেইবারহুডস, একটা হচ্ছে a, c, হ্যাঁ, ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভালটাই হচ্ছে অর্ডার টপোলজির ক্ষেত্রে বেসিস হয়। বেসিস কি? বেসিসে যারা থাকে তারাই হচ্ছে টপোলজিতেও থাকবে, তার মানে এটা ওপেন সেট। ওপেন সেট নেইবারহুড গুলো এই টাইপের হয়, ওপেন ইন্টারভাল। তাহলে a, c, আর আরেকটা হচ্ছে c, b, ওপেন কিন্তু, হ্যাঁ ওপেন। বলো কাদেরকে কন্টেইন করে? x2 তাহলে কন্টেন্স প্রথমটা x1 কে আর পরেরটা x2 কে রেসপেক্টিভলি, সাচ দ্যাট, যাতে করে তাদের ইন্টারসেকশন কত গো? a, c আর c, b এর ইন্টারসেকশন কে বলতে পারে? বলো বলো বলো, ঝট করে বলো। a, c। 5 কেন 5? 5 c তো কমন নেই, c কমন নেই, তারা ডিসজয়েন্ট। দেখো একটা a থেকে c, c মানে ওপেন নিয়েছি, কিন্তু একটা c থেকে b, তাহলে 5। তাহলে বলো, এরকম যদি x1 আর x2 কে কেন্দ্র করে দুটো নেইবারহুড পাই, তারা যদি ডিসজয়েন্ট হয়, তাহলে কি বলতে পারি? স্পেসটা কি? হাউস ডগ। হাউস হাউস ড্রপ। আচ্ছা, ড্রপ কিন্তু এখানে কিন্তু সব কেস আলোচনা করিনি। কোন কোন কেস আলোচনা করেছি? এখানে খালি করেছি যখন x1 মানে কেস 1 এর মধ্যেও এদের মধ্যে c ঢুকে আছে, এদের মধ্যে c ঢুকে আছে। আর কি করেছি? আর বলেছি যে x1 টা ছোট না আর x2 টা বড় না। আচ্ছা, এরকম যদি কেস হয় যে x1 টাই হচ্ছে স্পেসের সব থেকে ছোট এলিমেন্ট, x1 টাই স্পেসের সব থেকে ছোট এলিমেন্ট, তাহলে বলো এবার কি হবে? যদি ধরে নিই ইফ x1 টাই হচ্ছে স্মলেস্ট, এটাও তো হতে পারে x1 বি দা স্মলেস্ট এলিমেন্ট অফ x, তাহলে x1 টা যদি স্মলেস্ট হয়ে যায়, c আছে, c x1 x2 এর মধ্যে c আছে, দেখো x1 টা স্মলেস্ট কিন্তু x2 টা লার্জেস্ট না। মানে আমি বলতে চাইছি x1 টা স্মলেস্ট, তার মানে তার থেকে আর ছোট a পাওয়া যাবে না। আগের বার দেখো x1 টা স্মলেস্ট ছিল না, তার থেকে ছোট a পাওয়া যাচ্ছিল, x2 টা লার্জেস্ট ছিল না, তার থেকে বড় b পাওয়া যাচ্ছিল। আর এবার বলছি x1 টাই স্মলেস্ট, তার থেকে ছোট কাউকে পাওয়া যাবে না। x1 x2 এর মাঝখানে c ঢুকে আছে, আর এখানে একটা b আছে। দেন এবার বলো নেইবারহুড গুলো তাহলে কিভাবে নেব? ক্লোজ x1, c ওপেন। দেন উইল টেক, বেশি কিছু আর লিখবো না, দ্য ডিসজয়েন্ট নেইবারহুডস অ্যাজ, তাহলে ডিসজয়েন্ট কিন্তু হবে, হ্যাঁ, দেখে বুঝতেই পারবে
সংক্ষেপে বলে দিলাম, তাদেরকে আমরা কিভাবে নিব জানো? অ্যাজ, বলো ঠিক বলছো, বলো। ক্লোজড x1, c open. ক্লোজড x1, c ওপেন, ক্লোজড x1, c ওপেন। এবার তোমরা বলো স্যার হঠাৎ করে আপনি এরকম ক্লোজ নিলেন কেন? কারণ আমি বারবার করে বলেছিলাম অর্ডার টপোলজির ক্ষেত্রে যদি কেউ লিস্ট এলিমেন্ট হয়, অর্ডার টপোলজির ক্ষেত্রে যদি কেউ লিস্ট হয়, ধরো A0 যদি লিস্ট হয়, তাহলে কিভাবে আমরা নেইবারহুড নিতে পারি, বা কিভাবে বেসিসের এলিমেন্ট কিভাবে নিতে পারি? এইভাবে নিতে পারি না। তাহলে যেহেতু x1টা লিস্ট, তাহলে x1, c, এবং তার মধ্যে জানো x1 থাকবে, x1, c এর মধ্যে কিন্তু x1 থাকবে। কন্টেইনিং x1, আর কে বলতে পারে আরেকটা নেব যার মধ্যে x2 থাকবে? ওটা c, Open d C, হবে। X2 ওপেন সো, closed. b। না না, x2 ক্লোজ না, তা x2 ক্লোজ, x2 লার্জেস্ট বলে নিত, x2 টা লার্জেস্ট বলিনি। যদি লার্জেস্ট বলতাম তাহলে x2 ক্লোজ, এটা লার্জেস্ট বলিনি। তার মানে ওপেন সি থেকে ওপেন বি, ওপেন সি আর বি এর মধ্যে x2 আছে। x2 তো লার্জেস্ট বলিনি, শুধু বলেছি x1 টা স্মলেস্ট। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যদি এরকম কেস হতো যে x2 টা লার্জেস্ট কিন্তু x1 স্মলেস্ট না, এখানে একটা a পাচ্ছি, তাহলে কি হতো বলো এবার? কথাটা বুঝতে পারো? তিন রকমের কেস। একটা কেসে হচ্ছে x1, x2 কেউ লার্জেস্ট স্মলেস্ট না, এটাও স্মলেস্ট না, এটাও লার্জেস্ট না, তাহলে এর থেকেও ছোট পাওয়া যাবে, এর থেকেও বড় পাওয়া যাবে, সেজন্য নেইবারহুড গুলো ওপেন ওপেন করে হবে। আচ্ছা, এক ক্ষেত্রে কি পাচ্ছি, x1 টা স্মলেস্ট, এটা সব থেকে স্মলেস্ট হয়ে যাওয়ার পরে নেইবারহুডটা হচ্ছে ক্লোজড এখান থেকে, কারণ এটা নিতে পারি, ক্লোজ দিতে পারি স্মলেস্টের ক্ষেত্রে, কিন্তু এটা যেহেতু লার্জেস্ট না, এখানে ওপেন নিব, এখানে একটা বি আছে, আর এইবার এটা লার্জেস্ট, তাহলে এবার বলো কিভাবে নেবো আমি? x2 টা লার্জেস্ট, x1 টা স্মলেস্ট না, তাহলে কিভাবে নিবো এবার নেইবারহুড গুলো? Open X1, C, ওপেন x1, c না, ওপেন x1 নিলে x1 টা থাকবে না। a, c. হ্যাঁ, ওপেন a, হ্যাঁ c, A, তাহলে x1। C, হ্যাঁ, আর পরেরটা ওপেন c, X2 closed. x2 ক্লোজ। কেন বলো তোমার x2 ক্লোজ নিতে পারি? কারণ যদি b0টা লার্জেস্ট হয়, তাহলে আমরা নিই না এরকম ভাবে। এটাই তো অর্ডার টপোলজি। তাহলে লার্জেস্টের ক্ষেত্রে ক্লোজটা নিতে পারি, স্মলেস্টের ক্ষেত্রে ক্লোজটা নিতে পারি, যেটা স্মলেস্ট সেখানে ক্লোজ নেব, আর যেটা লার্জেস্ট সেখানে ক্লোজ নেব। তাহলে এগুলোও কিন্তু সব বেসিসের এলিমেন্ট, তারপরে নেইবারহুড, তারপরে টপোলজির এলিমেন্ট হবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে এইবার একই রকম ভাবে কি লিখবো? তাহলে a থেকে c ওপেন, এটা x1 কে কন্টেইন করছে, আর c থেকে ক্লোজ x2, সেটা x2 কে দেখো কন্টেইন করছে, তাহলে এরা হচ্ছে নেইবারহুড। তাহলে ইফ x2, পরের পেজে চলে যাই, বি দ্য লার্জেস্ট এলিমেন্ট বা গ্রেটেস্ট এলিমেন্ট যদি হয়ে যায়, হতেই পারে, অফ এক্স, তাহলে then we'll take the disjoint neighborhoods as, we'll take the disjoint neighborhoods as, ঠিক আছে? কিভাবে নেব তাহলে বলো? প্রথমটা হচ্ছে ওপেন এ থেকে ওপেন সি, ওপেন এ থেকে ওপেন সি কন্টেইনিং x1, এটা x1 থাকবে এর মধ্যে। ছবি দেখে থেকে বুঝলে না বিষয়টা ক্লিয়ার হয়ে যায় আরো। আর পরেরটা হচ্ছে ওপেন সি থেকে ক্লোজড x2, ক্লোজড x2 নিয়েছি মানে কিন্তু x2 থাকবে, এবং তারা দেখো ডিসজয়েন্ট। বুঝতে পেরেছো? তাহলে কেস ওয়ানে কি বলতে পারি? এই কেসে, এই কেস থেকে কি বলতে পারি? এই কেসে মানে কেস ওয়ানের মধ্যেই, কেস ওয়ানের মধ্যেই আবার সাব কেস হলো অনেকগুলো, তিনখানা সাব কেস হলো, ছবি এঁকে নিয়েছি। কেস ওয়ানের মধ্যেই আবার তিনখানা সাব কেস, সেই সাব কেস গুলোর মধ্যে দিয়ে আমরা কি বলতে পারি? যে কোনো সাব কেসেই কি হচ্ছে, দুটো ডিসজয়েন্ট নেইবারহুড পাচ্ছি x1, x2 কে কন্টেইন করে। আচ্ছা, কেস ওয়ান মানে যেখানে x1 আর x2 এর মাঝখানে c আছে, আর কেস টু, বলো কেস টু কি হবে? যেখানে x1 আর x2 এর মাঝখানে কোনো, যেখানে x1 আর x2 এর মাঝখানে কোনো c থাকবে না, তার মানে let x2 be the immediate successor। কথাটা বুঝতে পারলে? x1 আর x2 এর মাঝখানে কেউ থাকবে না, ইমিডিয়েট সাকসেসর অফ x1। তার মানে x1 এর পরের এলিমেন্টটাই x2, তার মাঝখানে কিন্তু কেউ থাকবে না, আর কোনো c টি কেউ থাকবে না। বুঝতে পেরেছো? x1 এর পরেই x2, তার মাঝখানে কোনো c থাকবে না। আমি যদিও দাগ টেনে দিই, কিন্তু মনে রাখবে কোনো c থাকবে না। সেটটা হচ্ছে ন্যাচারালের মতো অনেকটা। ভাবো 1,2 এরকম ব্যাপারটা, 1 আর 2 ন্যাচারালের ক্ষেত্রে, যেমন 1 এর পরে ন্যাচারালি হচ্ছে 2, এটা 1, এর পরেরটা ধরো 2, ব্যাপারটা অনেকটা এরকম। ঠিক আছে? তো এরকম ব্যাপারটা ভাবার চেষ্টা করো, এরকমও হতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে এবার কি হবে যদি এরকম কোনো একটা কেস অ্যারাইজ করে? তাহলে এইবার বলো কি হবে?
এবার আমরা কি নিব? x2 আর x1, হ্যাঁ x2 আর x1 যদি ইমিডিয়েট সাকসেসর হয় তাহলে এই যে এই নেইবারহুডটা কি হবে? পাই। কেন পাই হবে এটা? মাঝে কোনো এলিমেন্ট নেই। মাঝে কোনো এলিমেন্ট নেই। ফাই তো মাঝে কোনো এলিমেন্ট নেই তো। আগের বার মাঝে সি ছিল, ফাই হচ্ছিল না, এবার ফাই। আচ্ছা এইবার এখানেও তিনটে কেস। ধরো x1 এই যে এরকম ধরলাম, x1 কোথায় গেল, and x2 are not the smallest and largest, are not the smallest and largest। হতেই পারে x1 আর x2 এর মধ্যে কেউ স্মলেস্টও না, কেউ লার্জেস্টও না। যেমন ধরো 2 আর 3, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে 2 স্মলেস্ট না, কারণ স্মলেস্ট হচ্ছে 3, স্মলেস্ট হচ্ছে 1, আর লার্জেস্ট তো খুঁজে পাওয়া যাবেই না। তাহলে ধরো x1 x2 এরকম বললাম, তাদের মধ্যে কেউ স্মলেস্ট আর কেউ লার্জেস্ট না। যদি না হয় তাহলে দেন এরকম একটা a পাওয়া যাবে। then there exist elements a, হ্যাঁ, যেটা x1 এর থেকে ছোট কারণ x1 স্মলেস্ট না, and b যেটা x2 এর থেকে বড়। তাহলে a যেটা x1 এর থেকে ছোট, b যেটা x2 এর থেকে বড়। এবার বলো নেইবারহুড কিভাবে নেব? আগের বার কিন্তু a থেকে c নিতে পেরেছিলাম, এবার কোনো c নেই মাঝখানে, তাহলে এবার বলো কিভাবে নেইবারহুড নেব? ওপেন এ থেকে x2 ওপেন। হ্যাঁ ঠিক বলছো, দেন দা নেইবারহুডস, একদম সঠিক। x ওপেন a থেকে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ওপেন x2, ওপেন a থেকে ওপেন x2, ওপেন x2 কিন্তু ক্লোজ না, ওপেন x2। তাহলে বলো ওপেন a থেকে যদি ওপেন x2 নিই কাকে কন্টেন্ট করবে? বলো তার মধ্যে কি আছে? x1। তাহলে x1 কে কেন্দ্র করে একটা নেইবারহুড, আর আরেকটা নেইবারহুড ওপেন x1 থেকে b। বলো। ও নেইবারহুড তো বলেই দিয়েছি অলরেডি, নেইবারহুডস। এন্ড আরেকটা নেইবারহুড ওপেন x1 থেকে b, কাকে কন্টেন্ট করে? x2 কে। x2 কে কন্টেন্ট করে। সাজ দ্যাট, হয়তো ছবিটা একটু অন্যরকম হয়েছে, কারণ ছবিটার ক্ষেত্রে আমি অত বোঝাতে পারছি না, কিন্তু তোমাদেরকে বলে রাখি এরা ডিসজয়েন্ট হবে। কে বলতে পারে কেন ডিসজয়েন্ট হবে? হয়তো ছবি দেখে মনে হচ্ছে না স্যার কোথায় তো ডিসজয়েন্ট, এই তো স্যার এদের মধ্যে কমন পোর্শন এটা। এই কমন পোর্শনটা কি? হ্যাঁ এদের মধ্যে কমন পোর্শনটা কি? ছবি দেখে মনে হতে পারে যে স্যার আপনি তো একটা নেইবারহুডকে এরকম দিলেন, a থেকে x2, তার মাঝখানে x1 আছে, আরেকটা নেইবারহুডকে স্যার এরকম দিলেন নীলকালি দিয়ে, x1 থেকে b, ধরো নীলকালি নিয়ে আঁকছি, x1 থেকে b। তাহলে স্যার তাদের ইন্টারসেকশনে তো এতটুকুটা পড়ে যাচ্ছে, কিন্তু এইটা কি তাদের ইন্টারসেকশন যেটা পড়ছে সেটা কি বলো? ফাই। ফাই, কারণ কেউ নেই মাঝখানে, সেই জন্য ইন্টারসেকশনটা ফাই হবে। কথাটা বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে এটা ডিসজয়েন্ট হয়ে গেল। আর যদি স্মলেস্ট বা লার্জেস্ট হয়, যদি x1 বি দা স্মলেস্ট হয়ে যায়, ধরো x1 বি দা স্মলেস্ট এলিমেন্ট অফ x, x1 টাই স্মলেস্ট, মানে 1, ধরো 1 টাই হচ্ছে স্মলেস্ট, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে 1 টাই স্মলেস্ট, তাহলে x1 টাই স্মলেস্ট, এর থেকে ছোট কাউকে পাওয়া যাবে না। এটা x2, তার মাঝখানে কেউ নেই কিন্তু, আর এটা b, b আছে, b x2 থেকে বড়, কারণ x1 টা স্মলেস্ট, x2 টা লার্জেস্ট বলিনি, এরপরে x2 টা লার্জেস্ট বলবো। এরপরে কি বলবো? এরপরে বলবো x2 বি দা লার্জেস্ট। আর x2 যখন লার্জেস্ট হবে, x2 যখন লার্জেস্ট হবে তখন x2 থেকে বড় আর b পাওয়া যাবে না, তখন a পাওয়া যাবে x1 এর থেকে ছোট, কিন্তু x2 টাই হাইয়েস্ট। আচ্ছা প্রথম কেসে বলো যখন x1 টা স্মলেস্ট, এবার নেইবারহুড গুলো বলো কিভাবে নেবো? x1 টা যদি স্মলেস্ট হয় বলো, ক্লোজ Close x1 থেকে x1, ওপেন open x2। x2. দেন সবই তো বুঝতে পারছো, পারফেক্ট। উইল টেক দ্য ডিসজয়েন্ট নেইবারহুডস অ্যাজ, ঠিক বুঝতে পারছো, তখন আমরা ডিসজয়েন্ট নেইবারহুড গুলোকে নেব অ্যাজ ক্লোজ, যেহেতু স্মলেস্ট তো সেটা ক্লোজ নিতে পারি, ক্লোজড x1 থেকে ওপেন x2, যেহেতু ডিসজয়েন্ট, যেহেতু স্মলেস্ট হচ্ছে x1 সেহেতু এখানে ক্লোজ নিতে পারি, স্মলেস্ট হলে ক্লোজ নিতে পারি। আচ্ছা তাই এটা কাকে কন্টেন্ট করবে?
x1 কে কেন x1 এ ক্লোজ নিয়েছি সেটা x1 কে, আর পরেরটা বলো x2 কে কন্টেন্ট করে কোনটা নিব? বলতে পারছি না। x2 কে কন্টেন্ট করে ওপেন x2 থেকে b, না, ওপেন x2 তো x2 কে কন্টেন্ট করবে না। ওপেন ওপেন x1 থেকে b। ওপেন x1 থেকে b, একটা হচ্ছে ক্লোজড x1 থেকে ওপেন x2, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, খুব দারুণ জিনিস। ক্লোজড x1 থেকে এইটা কালো কালি দিয়ে, কালো কালি, আর একটা লাল কালি, লাল কালিটা হচ্ছে ওপেন x1 থেকে b, কারণ এবার আমি ক্লোজ টোজ নিতে পারবো না। এটা হচ্ছে কন্টেইনিং x2, তার মাঝখানে x2 আছে, আর ওপেন x2 নিলে তো x2 থাকবে না। এবার কেন এরা ডিসজয়েন্ট কে বলতে পারে? এদের ইন্টারসেকশন কত? কালো কালি আর লাল কালির ইন্টারসেকশন কত? এদের ইন্টারসেকশন কত ছবি থেকে কি বলতে পারছি? কমনে কারা আছে? যে লাল কালিটা হচ্ছে এটা থেকে এটা, আর কালো কালিটা হচ্ছে এখান থেকে এটা, ইন্টারসেকশনে কে আছে বলো? এই পোর্শনটা মানে ওপেন x1 x2, তো ওপেন x1 x2 কত? 5 স্যার। সেই জন্য ডিসজয়েন্ট, বুঝতে পেরেছি? এটা ফাই, এখানে কিন্তু কেউ নেই। ছবি অনুসারে মনে হতে পারে স্যার এরা আছে, এটা নেই, কিন্তু এটা এমটি, এটা ফাঁকা। আমি ছবিটা হয়তো বুঝতে পারছি না, এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। এটা ডিসক্রিটের মতো, মানে এরপর এটা আছে আর কেউ নেই, এরপরে এটা আছে আর কেউ নেই। যেমন ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে ধরো 1 আর 2, তো 1 ধরো স্মলেস্ট, তো কিন্তু 2 এর পর তো 3 আছে, তাহলে একটা নেইবারহুড নিব হচ্ছে ক্লোজড 1 থেকে, হ্যাঁ, ওপেন 2। ক্লোজড 1 থেকে ওপেন 2 হওয়ার ফলে 1 এর মধ্যে আছে, আর 2 কে যখন নিব তখন ওপেন 1 থেকে 3। 2 কার মধ্যে আছে? ওপেন 1 থেকে 3। দেখো তোমাদের মনে হতে পারে যে এদের ইন্টারসেকশনে স্যার এইটা তো ইন্টারসেকশনে পড়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে কি আছে ন্যাচারাল নাম্বার? কেউ তো নেই ন্যাচারাল নাম্বার, তাহলে ফাই এটা এমটি তো। এর মধ্যে এদের ইন্টারসেকশনে ওপেন 1 থেকে 2 পড়ছে, কিন্তু ওপেন 1 থেকে 2 তে এমটি, সেই জন্য এরা ডিসজয়েন্ট, আলটিমেটলি এরা ডিসজয়েন্ট। এটা এটা আলাদা, পুরো ডিসজয়েন্ট, কোনো পার্থক্য নেই। ডিসক্রিটের ক্ষেত্রে বিষয়টা বোঝার চেষ্টা করো। আর লার্জেস্টের ক্ষেত্রে ধরো x2 যদি এরকম লার্জেস্ট এলিমেন্ট অফ x হয়, এই ছবিটা এবার 3 নম্বর, এটা লার্জেস্ট, x2 টা লার্জেস্ট, x1 টা লার্জেস্ট না, x1 এর থেকে a ছোট, তাহলে লার্জেস্ট হয়ে গেলে এবার বলো কে বলতে পারে? দেন উইল টেক দ্য ডিসজয়েন্ট নেইবারহুডস অ্যাস, বলো 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 তাড়াতাড়ি বলো, কে বলতে পারে দেখি? একটা হচ্ছে ওপেন, ওপেন এ থেকে x1 ওপেন। আবার x1 ওপেন, একই জিনিস বারবার করে ভুল করছো। x1 ওপেনের মধ্যে x1 থাকবে কি করে? এর মধ্যে x1 x2 থাকবে? x2 হুম x2 ওপেন, x2 ওপেনের মধ্যে x1 থাকবে, আর আর x2 কে রাখতে গেলে আরেকটা লাল কালি দিয়ে ওপেন x1 থেকে ক্লোজ x2। দেখো এত ভেঙে ভেঙে ছবি দেখে কেউ বোঝাবে না, কোনো বইতে তো পাবেই না। এবার বলো যেটা ইন্টারসেকশন কালো কালি আর লাল কালি, সেটা কত পড়ছে? কোনটা ইন্টারসেকশনটা কত পড়বে? এই পোর্শনটা কমন, কিন্তু এই পোর্শনটা কি পাই, তার ফলে এটা ডিসজয়েন্ট। ব্যাস, তাহলে ওভারঅল কি বলতে পারি? সব কেস আলোচনা করলাম, প্রত্যেকটা কেসে 3টা করে সাব কেস আলোচনা করলাম। কি বলতে পারি? দ্য অর্ডার টপোলজি এক্স কমা টাউ ইজ এ হাউসড অফ স্পেস। যে কোনো অর্ডার টপোলজি একটা হাউসড অফ স্পেস হয়, মনে থাকবে না থাকবে না? জিনিসগুলো কি খুব কঠিন মনে হচ্ছে তোমাদের বিএসসি তে? হ্যাঁ, বিএসসি তে খুব কঠিন লাগছে তোমাদের? হ্যাঁ স্যার। তাহলে কলেজে গিয়ে বলো যে স্যার চেঞ্জ করে দিই, কিচ্ছু করার নেই, টপোলজি কিচ্ছু করার নেই। কিন্তু কঠিন না গো, এগুলো সোজা জিনিস। অ্যাকচুয়ালি তোমরা বিএসসি তো তোমরা এখনো ব্যাপারগুলোকে কি বলতো ওই জায়গায় তোমরা গিয়ে ভাবার চেষ্টা করতে হবে। ম্যাথমেটিক্স এর তো ইন্টারেস্টিংটা তো এখানেই, মানে ম্যাথমেটিক্স যেগুলো তোমরা উচ্চ মাধ্যমিক করে আসো সেগুলো ক্যালকুলেশন, ওই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন মানে ক্যালকুলেশন। আমি যদি একটা ক্লাস 5 এর ছেলেকে বলে দিই না যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, তো বিশ্বাস করো তুমি আজকে তোমাদের যদি বাড়ির পাশে বা বাড়িতে যদি কোনো ভাইটাই থাকে ক্লাস 4 5 এর, নিয়ে তাকে বলে দাও যে এন এর মান বুঝলি 2, নিয়ে তুই এটা বলতো এক্স স্কোয়ার ডিএক্স, ও বিশ্বাস করো ও 2 সেকেন্ডের মধ্যে করে দিবে।
সেটা আমাদের কেন 11-12 করানো হয় জানি না, কিন্তু 11-12 অব্দি যা করছো সেগুলো হচ্ছে ক্যালকুলেশন। বিভিন্ন ফর্মুলা তোমরা জেনে গেছো, বলে দিচ্ছে টিচাররা, বইতে দিয়ে দেওয়া হচ্ছে, বলে দিচ্ছে করো, সলভ করো। তার কিছু মেথড আছে পার্টিকুলার, কি থাকলে কস ধরতে হয়, কি থাকলে সাইন ধরতে হয়, এটা থাকলে ট্যান ধরতে হয়, ওগুলো কতগুলো অঙ্ক করলেই বোঝা যায় যে কি কি ধরতে হবে। ওটা ম্যাথমেটিক্স না, ম্যাথমেটিক্স এইটা, ওটা যেগুলো করে এসেছো সেটা ক্যালকুলেশন। যেমন ছোটবেলা যারা ক্লাস 4, 5, 1, 2, 3 তে পড়ে না, তারা ভাবে কি যে 2 আর 2 4 যোগ করলেই মনে হয় ম্যাথমেটিক্স শিখে গেলাম। তাদের বাবা মা ভাবে কি আমার ছেলে দেখো 2 আর 3 গুণ করতে 6 শিখে গেছে, বা দেখো 10-এর অব্দি নামতা শিখে গেছে, বা দেখো 100 ঘরের নামতা শিখে গেছে। আমরা ছোটবেলা খুব খুশি হতাম, আমি 50 অব্দি নামতা শিখেছিলাম, টেবিল 50-এর টেবিল 50 অব্দি বলতে পারতাম, 49 একে 49, 49 দুগুণে 98 এরকম বলতে হতো, 3 49 147, ভাবতো আমি মনে সব থেকে বড় ম্যাথমেটিশিয়ান। কিন্তু এখন পরবর্তীকালে বুঝতে পারলাম যে 49 ঘরের নামতা শিখে কোনো লাভ নেই, ইভেন 49 কেন, তুমি 999 কেন, 1099 ঘরের নামতা শিখে কোনো লাভ নেই, কারণ ওগুলোর নামতা শিখে কিচ্ছু লাভ নেই। ওই যে আমি নামতা শিখে যেটা বলতে যাবো সেটা একজন একটা ক্যালকুলেটর মারবে, আমার থেকে হয়তো আগেই করে দিবে। তো তোমরা যারা মনে করছো যে 11-12 অব্দি আমরা খুব ভালো রেজাল্ট করেছি ম্যাথমেটিক্সে, খুব ভালো আমরা ম্যাথমেটিশিয়ান, তোমরা কিছুই করোনি, তোমরা জাস্ট কতগুলো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন আর এপিজিপির অঙ্ক সলভ করে, সূত্র ফেলে অঙ্ক করে ক্যালকুলেশন করেছো, সেগুলোতে ভালো রেজাল্ট করেছো। শিখতে গেলে অনার্স থেকে শুরু হয় ম্যাথমেটিক্স শেখা, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমি জানি না তোমাদের কেন কঠিন লাগছে, কিন্তু এইগুলো কিন্তু এমন কিছু কঠিন বিষয় না, ব্যাপারটাকে খুব নর্মালাইজ করার চেষ্টা করো। যারা এমএসসি তে পড়ে তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবে, কারণ তারা এমএসসি তে বলে তারা আরো একটু অ্যাডভান্স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো আমি যেভাবে পড়াচ্ছি, যেভাবে বোঝাচ্ছি, আমার মনে হয় না যে কঠিন লাগার কথা। কারণ এরকম ছবি এঁকে এঁকে কোনো বইতেও নেই, এত ডিটেলসে ভেঙে ভেঙে কোনো বইতেও অ্যান্সার পাবে না, এগুলো তো বইতে অ্যান্সার নেইও, সব জায়গাতে এক্সারসাইজ ছেড়ে দিয়ে, মুঙ্কেসের এক্সারসাইজ এগুলো, মুঙ্কেসের এক্সারসাইজ। আমি যে বইটা তোমাদের ফলো করতে বলেছি সেই মুঙ্কেসের এক্সারসাইজ করাচ্ছি আমি তোমাদেরকে। আমি জানি না তোমাদের এক্সারসাইজ থেকে আসবে কিনা, তাও তোমাদের করাচ্ছি। কেন? কারণ গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে তোমাদের কি কোথা থেকে কোশ্চিন করবে না করবে এখন স্ট্যান্ডার্ড কোশ্চিন করছে, করিয়ে রাখা উচিত। যখন পড়ছি টপোলজি তখন ভালোভাবেই শিখি, তো শিখতে হবে, শেখার মতো করে শিখতে হবে। দেখো তোমাদের একটা পেপার এলপিপি, কিচ্ছু নেই, ওই ক্যালকুলেশন, সে তো বুঝতেই পারছো এলপিপির ক্ষেত্রে আমি যা পড়াচ্ছি মেথড গুলো খুব ইজি ইজি। দুটো প্রজেক্ট প্র্যাকটিক্যাল, একটা এসিসি2 সেটাও ক্যালকুলেশন, সেটার মধ্যেও কিছু নেই, ক্রেডিটও কম, কোনো অসুবিধা নেই। এই একটা পেপার ভালো করে পড়ো, শেখার মতো করে পড়ো, আগের ক্লাসগুলো যেগুলো আমি করাচ্ছি সেগুলো বারবার করে রিভাইজ দাও, দেখো কি বলতে চাইছি। শুধু তোমাদের না, আমি অ্যাজ এ টিচার হিসেবে বলছি, আমি যখন টপোলজি প্রথম শুরু করেছিলাম আমারও অসুবিধা হচ্ছিল, হবেই, আমি এত ভালোভাবে বুঝতে পারতাম না, আমাদের স্যাররা এত ডিটেলসে বোঝাতো না। আমি যেভাবে তোমাদের বোঝাচ্ছি না, কিভাবে বোঝাচ্ছি জানো, আমি যেখানে এখানে ফিল করেছি ছাত্রছাত্রীর বুঝতে অসুবিধা হবে, সেই জায়গাগুলো আমি তোমাদের ধরে ধরে বোঝাচ্ছি। কারণ আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি ফিল করেছি এই জায়গাগুলো আমি বুঝতে পারিনি তখন। আমাদের স্যাররাও তো ভেঙে পড়াতো না, আমাদের স্যাররা তো, আমি আইআইটি লেভেলের স্যার মানে বুঝতে পেরেছো, প্রচন্ড অ্যাডভান্স, তারা ধরে নেয়, তারা অ্যাসিউম করে নেয় যে আমরা সব জানি, কিন্তু একদমই সেটা না। আমি যেখানেই যেতে পারি, আমি যত বড় ইনস্টিটিউটে যাই, ছাত্রছাত্রীরা সব জানতে পারে না, কিন্তু আইআইটি বা অন্যান্য ইউনিভার্সিটির প্রফেসররা ধরে নেয় যে তারা সব জানে, সেও তারা এত স্ট্যান্ডার্ড এত হাই লেভেলে পড়ায়। আমি বলছি না খারাপ পড়ায়, দুর্ধর্ষ পড়ায়, এখন বুঝতে পারি স্যারদের পড়ানোটা, স্যাররা কি লেভেলে পড়িয়েছে, কিন্তু তখন আমরা সেই লেভেলটা ক্যাচ করতে পারি না, কারণ তখন আমরা সের সঙ্গে অ্যাকামসেন্সেস হতে পারি না, অ্যাকিউজ টু হতে পারি না, ইউজ টু হতে পারি না, মানে ওইটা হচ্ছে যে খুবই বলবো হায়ার লেভেল। এখন বুঝতে পারি যে হ্যাঁ স্যার যে লেভেলে পড়িয়েছে কিছুই না, ব্যাপারটা একই, কিন্তু সেই সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম, মানে কোন একটা জিনিস দেখবে যে হয়ে যাওয়ার পর মনে হয় ইজি, পরীক্ষাতে কোনো একটা কোশ্চিন করতে পারলাম না, তারপর যখন কেউ দেখিয়ে দিবে তখন মনে হয় এটা দিয়ে পারতাম, কিন্তু অ্যাট দ্য টাইম, সেই প্রেজেন্ট সময়ে, অ্যাট দ্যাট টাইম সেই সময় কিন্তু আমাদের এটা কঠিন মনে হতো। আমার বলে না, আমার মতো অনেক স্টুডেন্টদের আমাকে ডিসকাস করতো যে শুধু বুঝতে পারলে এটা, আমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা পাশাপাশি আমার পাশে বন্ধুরা বসে থাকতো, তারা হয়তো বুঝতে পারতো, আমি হয়তো একটু 19-20 বুঝতে পারতামও, ওরা আরো পারতো না। তারপরে আমি নিজে 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 পড়ে 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 আমি বুঝতে পারছি যে হ্যাঁ এই জায়গাগুলো তো স্যাররা এতভাবে এলাবোরেট করেনি, এরকম ভাবে বললেই তো বুঝতে পারতাম, এরকম ভাবে ছবি এঁকে বোঝালেই তো বুঝতে পারতাম। তখন আমি এইভাবে ছবি এঁকে আমি আমার বন্ধুদেরকে অনেক সময় বুঝিয়েছি, তার ফলে কি হয় যে ব্যাপারগুলো আমার মাথায় গেঁথে গেছে যে হ্যাঁ এইভাবে বোঝাতে হবে। ব্যাপারগুলো কিন্তু খুব সিম্পল, বিষয়টাকে সিম্পল করে, টপোলজি মানে ওপেন সেট দিয়ে ভাবে। কেন বলো তো, তোমরা অ্যানালিসিস পড়েছো বলে ওখান থেকে বেরোতে পারছো না, সমস্ত কিছু ওপেন সেট দিয়ে ভাবো। মানে আমরা কি বলতো, আমরা যেটাকে ভিজুয়ালাইজ করতে পারি সেটাকে বুঝতে পারি। তোমাদের কি হয় সমস্যা, তোমরা রিয়েল অ্যানালিসিসটাকে ভিজুয়ালাইজ করতে পারো, কেন জানো? কারণ রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা জানি যে এরকম কিছু সংখ্যা আছে, ছোটবেলা থেকে গ্রাফ করে এসেছি, 1 2, এইদিকে -1 -2, শুধু এরাই না, এর মাঝখানে আরো অনেকে আছে। কিন্তু আমি যখনই কমপ্লেক্স বলবো তখন একটু কঠিন হয়ে যায় অনেকে, জানো, কারণ কমপ্লেক্স অ্যানালিসিসের ক্ষেত্রে তারা ভিজুয়ালাইজ করতে পারে না। তাও কমপ্লেক্সের ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন করা যায়, বলি এটা রিয়াল অ্যাক্সিস, রিয়াল জেড, এটা ইমাজিনারি জেড। তো এইভাবে 1+i মানে হচ্ছে রিয়ালে 1, ইমাজিনারিতে 1, তারপরে এরকম একটা পয়েন্ট 2ডির সঙ্গে আমরা কম্পেয়ার করার চেষ্টা করি। কিন্তু টপোলজিটা না ভিজুয়ালাইজ ওরকম ভাবে করা যায় না, কারণ আমাদের খুব চেনা পরিচিত জিনিস না, কিন্তু আমাকে করতে হবে।
আমাকে শিখতে গেলে আমাকে ভিজুয়ালাইজ করতে হবে, ব্যাপারটাকে আমার নিজের মতো করে তৈরি করে দিতে হবে, যেন নিজের মতো করে আমি ব্যাপারটাকে ইজিয়ার করে নিতে পারি। তো এই যে টপোলজি বিষয়টা বোঝার চেষ্টা করো, ওপেন সেট দিয়ে কালেকশন। টপোলজি মানে হচ্ছে ওপেন সেটের কালেকশন। যেমন আমরা রিয়াল নাম্বার কার কালেকশন, আমি যদি কাউকে বলি যে ন্যাচারাল নাম্বার কার কালেকশন বলো, কিছু নাম্বারের কালেকশন। তো কোন নাম্বারের কালেকশন? 1 2 3 এই হচ্ছে নাম্বার। আমি যদি বলি ইন্টিজার, তাই কি ওটাও তো একটা কালেকশন। কার কালেকশন? দেখো সেট মানেই তো কালেকশন, কালেকশন অফ ডিস্টিংক্ট এলিমেন্ট। কালেকশনটা কিন্তু ওয়েট ডিফাইন্ড হতে হবে। তাহলে ইন্টিজার মানেও তো কালেকশন, কিসের কালেকশন? কিছু এলিমেন্টের কালেকশন। এবার টপোলজি কি? দিস ইজ অলসো এ কালেকশন, কিন্তু কার কালেকশন? কিছু ওপেন সেট ইউ ভি এ বি যাই হোক, তারা সব ওপেন হবে। ওপেন মানে যার কমপ্লিমেন্ট ক্লোজড। কারা ওপেন? যারা টপোলজিতে আছে। এই হচ্ছে বিষয়। তো এইভাবে ওপেন সেটের এক্সাম্পল দিয়ে বা ওপেন সেটকে অ্যাজিউম করে আমরা টপোলজিকে ডিফাইন করি। তো এই ক্ষেত্রে আমি জানি না কেন কঠিন মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এটা আমি যেরকম ভাবে বোঝালাম সেভাবে বুঝতে খুব একটা অসুবিধা হলো না। অর্ডার টপোলজি বোঝার চেষ্টা করো। অর্ডার টপোলজিতে 3 ধরনের ওপেন সেট থাকতে পারে। বেসিস ভুলে যাও, বেসিস মানেই হচ্ছে ওপেন সেট। 3 ধরনের ওপেন সেট থাকতে পারে। যারা বেসিসের এলিমেন্ট হয় তারা টপোলজির এলিমেন্ট হয়, মনে রাখবে। বেসিসে যারা থাকবে তারা টপোলজিতেই থাকে, টপোলজির বাইরের এলিমেন্ট দিয়ে বেসিস তৈরি হয় না। যারা বেসিসে থাকে, যারা বেসিস তৈরি করে তারা টপোলজি তৈরি করে। কিন্তু হ্যাঁ, মানে যারা বেসিসে থাকে তারা টপোলজিতে, কিন্তু টপোলজি সবাই আবার বেসিসে থাকে না। বেসিসে সবাই টপোলজিতে থাকে, তার মানে টপোলজিটা হচ্ছে মেন বড়, তার একটা ছোট্ট পোর্শন বেসিস। বুঝতে পেরেছো? টপোলজিটা হচ্ছে বড় একটা জিনিস, তার ছোট্ট পোর্শন বেসিস। তার মানে যারা বেসিসে থাকবে তারা টপোলজিতে থাকবে। কিন্তু এরকম অনেকে থাকতে পারে যারা টপোলজিতে আছে, যারা ওপেন সেট কিন্তু বেসিসে নেই। এরকম হতেই পারে, না হওয়ার কিছু নেই। তাহলে বেসিসে কারা থাকবে? টপোলজির এলিমেন্ট গুলোই থাকবে। এবার বেসিসে যারা আছে তারা কিন্তু ওপেন সেটই। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে এবার অর্ডার টপোলজির ক্ষেত্রে কারা বেসিসে থাকে? 3 টাইপের। 1 নম্বর টাইপ হচ্ছে যারা এই টাইপের নেইবারহুড বা এই টাইপের ইন্টারভাল ওপেন। আচ্ছা, যদি কোনো এরকম স্পেস পেয়ে যাও যেই স্পেসের লিস্ট এলিমেন্ট আছে, উদাহরণস্বরূপ বলে দিলাম ন্যাচারাল নাম্বার, লিস্ট এলিমেন্ট আছে তো, তাহলে সেই সময় যদি ধরো লিস্ট এলিমেন্টটা A0 স্পেসের, তাহলে এই টাইপের যে নেইবারহুড গুলো তারাও কিন্তু ওপেন সেট হতে পারে। বেসিসের এলিমেন্ট মানে তারাও ওপেন সেট। ছোটবেলা থেকে হয়তো রিয়ালে এগুলোকে কোনোদিন আমরা ওপেন সেট হিসেবে ধরিনি। রিয়ালের ক্ষেত্রে সত্যি এরা ওপেন সেট না, রিয়াল অ্যানালিসিসে ওপেন সেট শুধু এরা হয়, এরা হচ্ছে ওপেন ইন আর। কিন্তু আমরা তো শুধু রিয়াল পড়ছি না, আমরা যে কোনো স্পেস পড়ছি। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে পড়ছি, ন্যাচারাল নাম্বার তো আর না। তাহলে অন্যান্য স্পেসের ক্ষেত্রে ওপেনটা কিরকম হতে পারে? তো বলছে যেই সমস্ত স্পেসে লিস্ট এলিমেন্ট পাবো সেই ক্ষেত্রে এই নেইবারহুডটাও ওপেন। আর কোনো যদি স্পেসের ক্ষেত্রে গ্রেটেস্ট এলিমেন্ট পেয়ে যাও, ধরো B0 গ্রেটেস্ট, তাহলে এইটাও হচ্ছে তার ওপেন সেট হতে পারে। তাহলে এই ওপেন সেট গুলো দিয়েই বেসিস তৈরি। বেসিসে যারা থাকবে তারাও কিন্তু ওপেন, টপোলজিতে যারা থাকবে তারাও যেরকম ওপেন, বেসিসে যারা থাকে তারাও টপোলজিতেই থাকবে। টপোলজিতে থাকা মানে তারাও ওপেন, সেটা বেসিসে থাকা মানে তারাও ওপেন। তাহলে ওপেন দিয়েই কাজকর্ম। তাহলে ওপেন মানে সবসময় বুঝবে যে ওপেন মানে অর্ডার টপোলজির ক্ষেত্রে এরকম টাইপের সেট গুলো ওপেন হতে পারে, এই নেইবারহুড গুলো। যদি লিস্ট থাকে তাহলে এরাও হতে পারে, লিস্ট না থাকলে এটা হবে না, লিস্ট থাকতে হবে। যদি গ্রেটেস্ট থাকে তাহলে এরকম হবে। তো এইবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো না, x1 আর x2। আমি তো অনেক ধরনের স্পেস নিয়ে আলোচনা করছি, কি করে বলবো যে x1 আর x2 এর মাঝখানে কেউ আছে কি কেউ নেই? ধরো 1 আর 2, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে 1 আর 2 এর মাঝখানে তো কেউ নেই। তাহলে x2টা হবে ইমিডিয়েট সাকসেসর অফ x1। x1 এর পরের এলিমেন্টটাই x2, তার মাঝখানে কোনো c থাকবে না, কোনো c এটা থাকবে না। আর যদি x2 যদি x1 এর পরের এলিমেন্ট না হয় তাহলে তার মাঝখানে একটা c থাকবে। এই অনুসারে আমরা বিভিন্ন রকম ভাবে অনেকগুলো সাবকেস ধরে এটা লিস্ট কিনা, এটা গ্রেটেস্ট কিনা, এটা লিস্ট না গ্রেটেস্ট না, এইভাবে আমরা বিভিন্ন উপায়ে দুটো সাবকেস, দুটো কেসকে 3টে সাবকেসে ভাঙলাম। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারা গেছে? তো এগুলো কঠিন কেন মনে হচ্ছে আমি জানি না। আমি যেভাবে বোঝাচ্ছি, যেভাবে পড়ছি, পড়তে হবে। দেখো শোনো, আমি যখন টপোলজি শুরু করি MSc তে, বিশ্বাস করবে না, আমি জানি না কেন আমার মনে আছে, আমার এটা মনে আছে, আমার খুব কম কথা আগেকার দিনে মনে থাকে, অত ভুলে যাই আমি। কিন্তু এইটা মনে আছে, আমি যখন ফার্স্ট সেমিস্টার শেষ করি MSc তে, আমার বলছে IIT মাদ্রাসে আমি যখন ফার্স্ট সেমিস্টার শেষ করি, ফার্স্ট সেমিস্টারে MSc তে কি থাকে? BSc-র জিনিসপত্রই থাকে, লিনিয়ার অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অ্যানালিসিস, ডিনামিক্স, এই সমস্ত। ঠিক আছে? টোটাল 6টা পেপার ছিল আমাদের, 6টা পেপার হচ্ছে ফার্স্ট সেমিস্টারে, কিন্তু 6টাই হচ্ছে আগেকার পেপারগুলো সব মিক্সড ফিক্সড করে। সেকেন্ড সেমিস্টার যখন MSc-র, তখনই হচ্ছে আমাদের টপোলজি, ফাংশনাল অ্যানালিসিস, এই সমস্ত জিনিসপত্র থাকে এগুলো। এবার টপোলজিটা তখন হঠাৎ করে আমি মুকেশের বইটা কিনলাম,
আমাদের 1 মাস খুব সম্ভবত ইভেন সেমিস্টার, অড সেমিস্টারে 1 মাস ছুটি থাকে। হ্যাঁ, ডিসেম্বর পরীক্ষা হলো, নভেম্বরের শেষের দিকে, ডিসেম্বরে বাড়িতে এলাম, বাড়িতে গোটা 1 মাস ছুটি। টপোলজি বইটা খুললাম, যে আমি কি বললাম, ভাবলাম যে 1 মাস আগের থেকে আমি পড়ে চলে যাই, তাহলে আইআইটি মাদ্রাসে যখনই পড়ানো শুরু করবে সব বুঝতে পারবো। ভাবলাম আইআইটিতে যখনই পড়ানো শুরু করবে তখন আমি সব বুঝতে পারবো। কারণ কি বলতো, এটা হয় অ্যাডভান্স যদি পড়ে যাই, কারণ আমার মধ্যে একটা চাহিদা তৈরি হয়ে গেছিল যে ক্লাসে আমি যাতে অ্যান্সার দিতে পারি, তাহলে স্যারদের কাছের হয়ে যাব, মুখ চিনবে স্যাররা। তো অনেকেই ছিল, 5-6 জন এরকম আমাদের বন্ধু বান্ধবরা, যারা ক্লাসে খুব ভালো অ্যান্সার দিতে পারতো। তো ক্লাসে অ্যান্সার দিতে গেলে যেই করতে হবে, ক্লাসে অ্যান্সার দিতে গেলে একটাই কাজ হচ্ছে, আগে থেকে পড়ে যেতে হবে। নাহলে হট করে বুঝে, এতটা মেরিট আমার মধ্যে ছিল না, এতটা আইকিউ লেভেল আমার মধ্যে ছিল না যে আমি ক্লাসে স্যার পড়াচ্ছে তখনই বুঝবো আর তারপর স্যারকে কোশ্চেন করবো, ওই লেভেল আমার ছিল না। আমি জানি না কারো থাকতে পারে কিনা। তো আমি কি করতাম, আমি ভাবতাম যে তাহলে একটা কাজ করে আমি আগে থেকে পড়ে চলে যাই টপোলজি, যেটা অ্যাডভান্স হয়ে যাবো, তখন স্যাররা কোশ্চেন করবে, অ্যান্সার দিব। পড়তে শুরু করলাম, টপোলজি পড়তে শুরু করলাম নিজে থেকে। 1 মাস পড়লাম বই থেকে, পড়ে উঠতে পারছি না, একটা পেজ পড়ে উঠতে পারছি না, এখন কিচ্ছু বুঝতে পারছি না, নিজে থেকে কিচ্ছু বুঝতে পারছি না। 1 মাসে বিশ্বাস করবে না, এত আনন্দের সহকারে বাড়িতে এসেছিলাম যে পড়ে ফাটিয়ে দেবো একদম, আইআইটিতে যাবো আর টপোলজির বস হয়ে যাবো আমি। বিশ্বাস করো, টপোলজিতে কিচ্ছু পড়তে পারিনি, একটা পেজ খালি খুলেছিলাম, টপোলজিটা বোঝার চেষ্টা করলাম, 2টো পেজ মনে হয় পড়লাম, তারপর 3 নম্বর পেজ আর কি পড়বো, লাইন পড়বো নাকি, রিডিং পড়বো নাকি, বুঝতে পারছি না তো কিছু, রিডিং পড়ে তো কিছু বুঝতে পারছি না, ছেড়ে দিলাম। গোটা মাস কিচ্ছু বুঝতে পারলাম না। তোমাদের মতো অবস্থা, একদম তোমাদের মতো অবস্থা। তোমরা বুঝতে পারলে না স্যার কঠিন লাগছে, আমার বুঝতে পারলাম না, আমার দূর কি যে একটা পেপার, কত সুন্দর আমাদের জিওমেট্রি ছিল, লিনিয়ার অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, তখন ওগুলো বুঝি, অ্যানালিসিস, এই নতুনত্ব জিনিস, কারণ বুঝতে পারছি না, খাপ খাওয়াতে পারছি না। আমরা ছোটবেলা থেকে রিয়ালের ক্ষেত্রে ওপেন সেট পড়ে এসেছি, এখানে দেখছি এগুলো ওপেন সেট, কি করে এটা ওপেন সেট হয়? নিজের মনকে কোশ্চেন করছি, আরে এটা ক্লোজড আছে এইদিকে, আর এটা ওপেন হতে পারি কিনা, এইদিকে ক্লোজড আছে, এটা ওপেন হতে পারি কিনা, কি সমস্ত, এটাকে ওপেন বলছে বইতে, এটাকে ওপেন বলছে, হঠাৎ করে আবার সিঙ্গেলটন সেটকে ওপেন বলছে, এরকম হতে পারে? একটা সিঙ্গেলটন সেট তাও ওপেন হয়ে যায় ডিসক্রিট টপোলজির ক্ষেত্রে, ডিসক্রিট টপোলজির ক্ষেত্রে সিঙ্গেলটন সেট ওপেন হয়ে যায়। তাহলে কি ব্যাপার, আমরা সবসময় পড়ে এসেছি একটা সিঙ্গেলটন সেট ক্লোজড হয়, এখানে দেখছি ওপেন হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমি পারছি না, মেলাতে পারছি না। তারপর কলেজে ক্লাস করলাম, ক্লাস করে দেখলাম না, অনেক ছেলে মেয়ে আগে থেকে পড়ে চলে গেছে আমাদের মতো, অ্যাডভান্স হয়ে গেছে, স্যারের খুব কাছের হয়ে যাচ্ছে, স্যার যেটা জিজ্ঞেস করছে সেটা পারছি। তো দেখলাম যে না, আমাকে যে করি হোক বুঝতে হবে, যে করি হোক আরো কনসেন্ট্রেট করতে হবে, কারণ স্যারের পড়া আমি বুঝতে পারছি না। সোজা কথা, আমি আইআইটি মাদ্রাস আমি যে কোনো জায়গাতে স্যারদের পড়া বুঝতে পারি না, ও স্যাররা যেই লেভেলে পড়ায় আমি বুঝতে পারতাম না, আমি ক্যাচ করতে পারতাম না। তারা ভালো পড়াতেন, আমি বলছি না তারা খারাপ পড়াতেন, তারা খুব ভালো পড়াতেন, তো আমি পারতাম না, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার ওই লেভেল ছিল না যে আমি স্যারদের পড়া ক্যাচ করতে পারবো। কারণ অত ডিটেলস আমাকে বোঝাতে হতো, আমি যেভাবে তোমাদের বোঝাচ্ছি না, আমি যেভাবে বুঝি আমাকে ওইভাবে বোঝাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো। আর যেটা বুঝে যাবো সেটা আমাকে কেউ আর মানে ভোলাতে পারবে না। ওটা আমাকে পৃথিবীর যেই হয়ে যাক, আমি যদি কোনো জিনিস বুঝে যাই, ওটা পৃথিবীর সবার থেকে বেস্ট বুঝে যাবো আমি। খুব কম জনের থেকেই আমি হয়তো পারবো না এরকম, কিন্তু আমি মোটামুটি যত টিচার আছে, যত যা আছে, যেই জিনিস আমি বুঝে যাবো, সেই জিনিস আমি যেভাবে বোঝাবো ছাত্রছাত্রীকে, ওরকম ভাবে কেউ বোঝাতে পারবে না, সম্ভব না, কারণ আমি ভেতর থেকে বুঝেছি, আমি একদম কনফিডেন্সলি ভেতর থেকে বুঝেছি। তো তখন আমি কি করলাম, দেখলাম না, আমাকে হার মানলে চলবে না, আমাকে আবার বইটা খুললাম, বই খুলছি আমি, কিন্তু স্যারের পড়া ছেড়ে দাও, স্যারের নোট দিয়ে কিচ্ছু বুঝতে পারছি না, খাতা নিলাম একজনের খাতা, নিজে নোটও করিনি আমি, দূর বুঝতে পারছি না কি নোট করবো, শুনছি, শুনে শুনে দেখলাম 1 ঘন্টা লস, 2 ঘন্টা লস, 2টো ক্লাস 1 ঘন্টা করে কিচ্ছু বুঝতে পারলাম না। একজনের খাতাও নিলাম, আমার বন্ধু ছিল, সুন্দরভাবে টুকেছে, হাতের লেখা ভালো, ওগুলো সব জানতাম, কার হাতের লেখা ভালো, কার থেকে জেরক্স করলে ভালো, কিছুই বুঝতে পারছি না, কি পড়েছি না পড়েছি। বই খুললাম, মুঙ্কেশ, একদম মুঙ্কেশের বই খুলে দেখলাম না, বুঝতেই হবে যে করি হোক, প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, ধীরে 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 করতে করতে দেখছি না, এবার ব্যাপারগুলোকে ইউটিলাইজ করতে পারছি, ভিজুয়ালাইজ করতে পারছি, নিজের মতো করে করতে হবে, নিজের মতো করে বুঝে নিতে হবে কি বলতে চাইছে। হ্যাঁ, কেন এটাকে ওপেন বলতে চাইছে, আরে ভাই এটা তো বেসিসের এলিমেন্ট, হতেই পারে এরকম, আমরা শুধুমাত্র রিয়াল নিয়ে কেন ভাববো, এরকম প্রচুর স্পেস আছে যেগুলো আমরা কল্পনা করতে পারছি না, সেগুলো নিয়ে ভাববো। তো কল্পনার অতীতে অনেক স্পেস থাকে, সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। তো তোমাদেরকে বারবার করে বলছি, টপোলজিটা কিন্তু যদি বুঝতে পারো, এর মতো ইন্টারেস্টিং জিনিস নাই। সত্যি কথা বলবো, আমার না টপোলজি পড়াতে যতটা ভালো লাগে, ম্যাট্রিক্স স্পেস আর রিয়াল অ্যানালিসিস পড়াতে অতটা ভালো লাগে না। হয়তো তোমরা বিশ্বাস করো না, তোমরা বলতে পারো স্যার আপনি তো এত বছর ধরে রিয়াল পড়িয়ে এসেছেন, ম্যাট্রিক্স পড়িয়ে এসেছেন, টপোলজি তো স্যার এবার আমাদের সিলেবাসে সিবিসিএস নতুন ইন্ট্রোডিউস করেছে। কিন্তু সত্যি কথা বলছি, আমি টপোলজি বা ফাংশন অ্যানালিসিস হায়ার লেভেলের পড়াতে যতটা ভালো লাগে, আমার ততটা লো লেভেল বল না, মানে অ্যানালিসিস বা ম্যাট্রিক্স স্পেস, ওরই তো একটা ডাউনগ্রেডেড জিনিসপত্র, ওগুলো পড়াতে ভালো লাগে না, কারণ ওগুলো বেশি বোঝাতে হয়। আর টপোলজি কি বলতো, যত হায়ার লেভেলে বোঝাবে তত অপশন বেশি থাকে, তত ইজিলি ব্যাপারগুলোকে বোঝানো যায়। তো তোমরা নিজেরা বই পড়ো, মুঙ্কেশের বইটা পড়ো, আমি যা যা পড়াচ্ছি আমি কিন্তু মুঙ্কেশ থেকেই ফলো করছি, আমি এরকম বলবো না যে আমি অন্য বই থেকে ফলো করছি, আমি একটাই, মানে টপোলজির বেস্ট বই, ওর উপর কোনো বই নেই, ওটা পড়ো,
পড়ো, রিভাইজ দাও, আমার লেকচার ভিডিওগুলো দেখো বারবার করে, বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। ওপেন সেট, ক্লোজ সেট কাকে বলে, এই জিনিসগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করো, এগুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। স্পেস শুধুমাত্র রিয়াল না, তোমরা ভাবনা চিন্তাটা রিয়ালের উপরে ওঠাও। সবসময় স্পেসটা রিয়াল হবে না, স্পেস শুধুমাত্র ন্যাচারাল হবে না, স্পেস শুধু ইন্টিজার হবে না। নাম্বারের সেটটাকে বাদ দাও, নাম্বারের সেটের বাইরে সিকোয়েন্সের সেট থাকতে পারে, ফাংশনের সেট থাকতে পারে, সেটের সেট থাকতে পারে, পাওয়ার সেট। টপোলজি হচ্ছে সেটের সেট। টপোলজিতে কারা থাকে? কিছু সেটের কালেকশন থাকে, সাবসেটের কালেকশন, তারপরে সেটের সেট হচ্ছে টপোলজি। এই বিষয়গুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে হবে, তাহলে টপোলজিটাকে মনে হবে যে হ্যাঁ ইজি। যাই হোক, হয়েছে, এটা ক্লিয়ার? আচ্ছা, কিছু অঙ্ক করাবো, কন্টিনিউটি নেক্সট দিনই ধরছি, হ্যাঁ। আচ্ছা, আমি কতগুলো এক্সারসাইজেরই এগুলো ব্যাপারগুলো কি বলতো, এগুলো না বুঝতে পারলে না, এরপর কন্টিনিউটি, কানেক্টেড, কম্প্যাক্ট কিছু বুঝতে পারে। সিলেবাস বেশি নেই, সিলেবাস ছোট আছে, কম্প্যাক্ট, কানেক্টেড, কন্টিনিউটি আর ম্যাট্রিক্স স্পেস, বাস এই আছে। ম্যাট্রিক্স স্পেস তো আমাদের পড়েই নিয়েছো, এই তোমাদের 5টা জিনিস আছে সিলেবাসে, কিছু নেই আর। তো এই 5টা জিনিস 5 দিনে শেষ হয়ে যেতে পারে বা 6 দিনে শেষ হয়ে যেতে পারে, কিন্তু এগুলোকে আমি যেভাবে পড়াচ্ছি সেটা 6 দিনে শেষ করা সম্ভব না, কারণ আমি ধীরে 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 ব্যাপারগুলো তোমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করছি। মাথায় না ঢুকতে পারলে 6 দিন কেন 7 দিনও পারবে না এগুলো। তো ধরো আমি একটা কোশ্চিন দিচ্ছি, হ্যাঁ, একটা এক্সারসাইজ দিচ্ছি, দেখো, আমাকে বলো যেটা অসুবিধা হচ্ছে, আমাকে বলো, নিজেদেরকে বুঝতে হবে, কারণ আমি তোমাদেরকে বুঝিয়ে ছাড়বো, আমি হার মানার ছেলে নয়। তোমাদের অপশনাল দিয়েছে, আমি খুব একটা টপোলজি অপশনাল বিএসসি তে দেওয়ার খুব একটা কি বলবো যে এবারে নই, কারণ এগুলো জিনিসপত্র কি বলবো বিএসসির ক্ষেত্রে না তোমাদের মাথা ঘুরে যায় এই সমস্ত। হঠাৎ করে তোমাদের রিয়াল কমপ্লেক্সের পর টপোলজি, সেটা আগে এমএসসি তে ছিল, তবে এখন চেঞ্জ হচ্ছে সিলেবাস, নতুন সব টপোলজিতে ঢোকাচ্ছে। আচ্ছা, কনসিডার দ্য ফলোইং টপোলজিস। আমি 2-3টা টপোলজি দিচ্ছি, বেশি দেবো না, 2-3টা দিচ্ছি। একটা হচ্ছে টাউ 1, স্ট্যান্ডার্ড টপোলজি। কেউ বলতে পারবে স্ট্যান্ডার্ড টপোলজি মানে কোনটা, তার বেসিস কিরকম? বেসিসটা আমাকে বলো। ওপেন সেট হবে স্যার বেসিস। না না না, ওপেন সেট না, ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল। স্ট্যান্ডার্ড টপোলজি মানে ওপেন ইন্টারভাল, মানে এই টাইপের হবে বেসিস গুলো। বেসিস আমি লিখছি না, কিন্তু বলে দিচ্ছি, বেসিস গুলো হচ্ছে ওপেন এবি আর এ, হ্যাঁ আর এ তো আর বলে দিয়েছি, ওপেন এবি গুলো যেখানে এ আর বি আর এ আছে, এইভাবে বেসিস হবে। এই যত ওপেন ইন্টারভালের কালেকশন তারা হচ্ছে বেসিস। আচ্ছা, টাউ 2, হ্যাঁ, দ্য টপোলজি অফ আর কে। কে বলতে পারে আর কে টপোলজিতে? আর কে টপোলজি ওপেন ইন্টারভাল মাইনাস কে, যেখানটায় কেটা হচ্ছে একটা সিকোয়েন্স না। আচ্ছা, দ্য 1 বাই স্ট্যান্ডার্ড, n। আচ্ছা একটা কাজ করি, দ্য স্ট্যান্ডার্ড টপোলজি, হ্যাঁ, হ্যাভিং বেসিস having all the having basis as having এইভাবে লিখে নি, all the all sets এরকম, বা all neighborhood সেট বলছি, নেইবারহুড ব্যাপারটা কি, ঠিক আছে, অ্যাজ বেসিস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টপোলজি। আচ্ছা, টাউ 2 হচ্ছে আরকে টপোলজি। আরকে টপোলজি মানে হচ্ছে হ্যাভিং অল সেটস এ বি এই ফর্মে, এবং আরেকটা ফর্মে আছে, দুটো ফর্মে। বলো, এ বি মাইনাস কে। কে মানে 1/n, যেখানে n ন্যাচারাল নাম্বার, মনে পড়ছে? এই ফর্মে 1/n, যেখানে n ন্যাচারাল নাম্বার, এই ফর্মে। আচ্ছা, অ্যাজ বেসিস, এগুলো কিন্তু সব বলে দিয়েছি। আচ্ছা, টাউ 3, দ্য ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি। কেউ বলতে পারবে ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি মানে কিরকম, বা কোফাইনাইট টপোলজি, ব্যাপারটা কি বলো? ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি মানে সেই টপোলজিতে কারা থাকবে, সেই টপোলজিতে কারা থাকবে, হ্যাঁ, ইউ যদি সেরকম মানে এনটা না, বেসিস না, বেসিস না, কিন্তু টপোলজিটা কিরকম হবে, এখানে বেসিস বলে দিই, কিন্তু টপোলজিতে কারা থাকবে? ইউ যদি টপোলজিতে থাকে, ধর টাউ 3 তে থাকে কোফাইনাইট টপোলজি, তাহলে টাউ মাইনাস এক্স মাইনাস ইউ কি হয়, বা আর মাইনাস ইউ, এখানে আর দিয়ে দিয়েছে, কি হবে? ইস, ফাইনাইট হবে বা পুরো হোল এক্সটা হবে। বা পুরো আরটা হবে, যেহেতু এখানে আর দিয়ে দিয়েছে বলে, কোশ্চেনে আর আছে, ঠিক আছে। রিয়াল, তাহলে রিয়াল মানে ছবি আঁকতে সুবিধা। তাহলে এইভাবেই তো টপোলজিটা ডিফাইন করা আছে আমাদের, যে কেউ ওপেন হবে যখন তার
কমপ্লিমেন্টটা ফাইনাইট হবে, আর ফাইনাইট হলে ক্লোজড হয়। আচ্ছা, টাউ 4, দা আপার লিমিট টপোলজি। লোয়ার লিমিট টপোলজি করেছো, এবার আপার লিমিট দিই। আচ্ছা, কে বলতে পারে আপার লিমিট টপোলজিতে বেসিস কিরকম হয়? বলো। হ্যাভিং ওপেন এ ক্লোজড বি। all sets open a closed b as basis, আর লোয়ার লিমিটে ক্লোজড এ ওপেন বি। আচ্ছা, এটা ক্লোজড আপার, এ ওপেন বি। এটা আপার দিয়ে করলাম। আর আরেকটা নতুন টপোলজি নিলাম, যেটা আমি এর আগে বলিনি, চেক করে দেখে নিতে পারো এটা টপোলজি। দ্য টপোলজি টাউ 5 নাম দিলাম, যেখানে হ্যাভিং অল সেটস মাইনাস ইনফিনিটিভ থেকে এ অ্যাজ বেসিস। ভালো করে দেখো এবার কারা বেসিস। মাইনাস ইনফিনিটিভ থেকে এ, এইভাবে বেসিস গুলো তৈরি। তাহলে কেউ যদি বেসিস হয় তাহলে এই এরকম ভাবে তৈরি, মাইনাস ইনফিনিটিভ থেকে এ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। এবার কোশ্চিন যেটা, সেটা হচ্ছে হুইচ অফ দা ফলোইং, এদের মধ্যে, ঠিক আছে, হুইচ অফ দা ফলোইং টপোলজিস, কোন কোন টপোলজি গুলো স্যাটিসফাই, ঠিক আছে, হুইচ অফ দা ফলোইং টপোলজি স্যাটিসফাই দ্য হাউসডর্ফ অ্যাক্সিওম, মানে কারা হাউসডর্ফ অ্যাক্সিওমটাকে স্যাটিসফাই করে, মানে কারা হাউসডর্ফ স্পেস হবে। আর স্পেসটা কিন্তু আর, কিন্তু টপোলজি গুলো ডিফারেন্ট বলে ডিফারেন্ট কিন্তু টপোলজিক্যাল স্পেস। মানে আর টাউ 1 হচ্ছে একটা টপোলজিক্যাল স্পেস, আর টাউ 2 হচ্ছে আরেকটা টপোলজিক্যাল স্পেস, এগুলো তো আলাদা আলাদা টপোলজিক্যাল স্পেস। আর স্পেস সেটটা এক, টপোলজি চেঞ্জ হয়ে যাওয়ার পরে স্পেস গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বলছে কারা হাউসডর্ফ অ্যাক্সিওমকে স্যাটিসফাই করে, এটা 1 নম্বর কোশ্চেন। বুঝতে পারা গেছে? আর 2 নম্বর, ডিটারমাইন, জানি না 2 নম্বরটা আজকে করে দিতে পারবো কিনা, কিন্তু কোশ্চেনটা আমি টুকে নিই। দ্য ক্লোজার, ক্লোজার মানে বুঝতে পেরেছো? লিমিট পয়েন্ট আর ওই সেটটার ইউনিয়ন অফ দ্য সেট কে। এই কে সেটটার ক্লোজার বের করতে পারে। কে মানে সবাই জানো, আরেকবার বলে দিই, 1/n, যেখানে n জেড এ না, হ্যাঁ ভুল করেছি, এখানে n কি কোথায় থাকবে? ন্যাচারালে। ওকে, তাহলে এই সেটের ক্লোজার বের করতে হবে। ক্লোজার মানে লিমিট পয়েন্ট আর প্লাস এই সেটটা। আচ্ছা, ঠিক আছে, সলিউশন। তাহলে প্রথমে কাদের মধ্যে কারা কারা হাউসডর্ফ, কারা হাউসডর্ফ না। ব্যাপারটা হচ্ছে দেখো, লেখাটা বড় ব্যাপার না, বুঝতে পারাটা বড় ব্যাপার। কিভাবে লিখছি না লিখছি সেটা বড় ব্যাপার না, সেটা 19-20 হতে পারে। লেখাটা কিভাবে বুঝতে পারছি কিনা সেটা বড় ব্যাপার। আচ্ছা, সবার আগে স্ট্যান্ডার্ড টপোলজি বলো, কে বলতে পারে? 1 নম্বর, এটা নাম্বার 1, টাউ 1। স্ট্যান্ডার্ড মানে যেরকম আর রিয়াল নাম্বার, একদম রিয়াল নাম্বার যেরকম হয়। তো রিয়াল নাম্বারের ক্ষেত্রে কে বলতে পারে? হাউসডর্ফ তো। আর ইজ এ, কেউ জানো না? আরে অর্ডার টপোলজি তো, স্ট্যান্ডার্ড টপোলজি আর অর্ডার টপোলজি সেম না? রিয়ালের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড আর অর্ডার সেম তো। আর একটু আগে কি দেখলাম, কেউ যদি অর্ডার টপোলজি হয় তাহলে কি হয়? এভরি অর্ডার টপোলজি ইজ হাউসডর্ফ। এটা দেখবে আগের দিন কিন্তু বলেছিলাম আমি, যে অর্ডার টপোলজি আর স্ট্যান্ডার্ড টপোলজির আর এর ক্ষেত্রে একই। তাহলে আর, ঠিক আছে, ইজ এ হাউসডর্ফ স্পেস। হ্যাঁ শুভঙ্গল, কিছু বলছো? আর একটা হাউসডর্ফ স্পেস উইথ স্ট্যান্ডার্ড টপোলজি। স্ট্যান্ডার্ড মানে যেটা রিয়াল নাম্বার, ছোটবেলা থেকে পড়ে এসেছি ওটাই স্ট্যান্ডার্ড। যেটা ছোটবেলা থেকে পড়ে এসেছি সেটাই হচ্ছে, যেটা আমরা পড়ে আসি রিয়াল নাম্বার, সেটা স্ট্যান্ডার্ড টপোলজি। আচ্ছা, কে বলতে পারে কে ক্লোজার কত হবে এখানে? জানো এটা কে ক্লোজার মানে কে আর কে ড্যাশ এর ইউনিয়ন। জানো কে ড্যাশ কত? জানো এই সেটের 1/n এর লিমিট পয়েন্ট কে হয়? জানো না? 0 0। 1/n মানে 1, ছবি আঁকছি, হাফ, 1/3, 1/4। স্যার কেটে গেছিল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। 1, 1/2, 1/3, 1/4, এরা হচ্ছে পয়েন্ট আছে। তাহলে এর লিমিট পয়েন্ট মানে 0। কেন? 0 কে কেন্দ্র করে একটা নেইবারহুড নাও। নেইবারহুড মানে ওপেন সেট, 0 কে কেন্দ্র করে একটা ওপেন সেট নাও। আচ্ছা, স্ট্যান্ডার্ড টপোলজির ক্ষেত্রে ওপেন সেট মানে ওপেন ইন্টারভাল। তাহলে 0 কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল নাও। দেখো তো এই সেটের একটা না একটা পয়েন্ট থাকবে। এটাই তো লিমিট পয়েন্টের ডেফিনিশন। লিমিট পয়েন্ট, কোন একটা পয়েন্ট কখন লিমিট হয়? যখন সেই পয়েন্টটাকে কেন্দ্র করে একটা নেইবারহুড নিই, যেটা এই সেটের কে সেটের অন্তত একটা পয়েন্টকে কন্টেন করবে। আর কে সেটটা আমরা দেখে নিয়েছি কারা। কে সেটটা হচ্ছে, যদি আমি ভালো করে ডিটেলসে লিখি, তাহলে কে তে 1/n আছে, তার মানে 1, হাফ, 1/3, 1/4 এরা আছে।
তার মানে 0 কে কেন্দ্র করে তুমি যে কোনো একটা নেইবারহুড নাও, দেখো কে সেটের অন্তত একটা এলিমেন্ট পাবো, কিন্তু 1 কে কেন্দ্র করে যদি একটা নেইবারহুড নিই তাহলে কে সেটের 1 বাদ দিয়ে, হ্যাঁ 1 বাদ দিয়ে অন্য কোনো এলিমেন্ট পাচ্ছি না, তাহলে 1 কিন্তু লিমিট পয়েন্ট না। বা হাফ কে কেন্দ্র করে একটা নেইবারহুড নাও, হাফ বাদ দিয়ে দেখো কে সেটের অন্য কোনো পয়েন্টকে কন্টেন করছে না, তাহলে হাফ কিন্তু নেইবারহুড না, হাফ কিন্তু লিমিট পয়েন্ট না। তাহলে লিমিট পয়েন্ট হতে গেলে কি হয়, কোনো একটা পয়েন্ট লিমিট পয়েন্ট হতে গেলে তাকে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড বা যে কোনো ওপেন সেট যদি আমি নিই, টপোলজির ভাষায় ওপেন সেট বলছি, তাহলে সেখানে ওই কে সেটের অন্তত একটা এলিমেন্ট থাকবে আদার দেন ওইটা। তো এখানে 0 কে আর আদার দেন বলছি না, কারণ 0টা অলরেডি সেটে নেই। আর যদি 1 নিই তাহলে আদার দেন 1 বলতে হবে, কারণ 1 সেটে আছে। যদি হাফ নিই আদার দেন হাফ, তাহলে দেখো 0 ছাড়া আর কেউ কিন্তু লিমিট পয়েন্ট হয় না। তার ফলে কে বার হবে কে আর কে ড্যাশ এর ইউনিয়ন। আর কে তে কারা আছে, কে তে আছে 1/n, যেখানে n জেডে না, n হচ্ছে ন্যাচারালে। আর তার সাথে কার ইউনিয়ন করব, 0, তাহলে একবারে দুটোই হয়ে গেল, ক্লোজারটাও হয়ে গেল কে সেটার, হাউস ডব স্পেস সেটাও বুঝতে পারছি। হাউস ডব বোঝার জন্য কোনো ব্যাপার না তো। আর হাউস ডব কি করে বলবো বলো, সিম্পল জিনিস তো, দুটো এলিমেন্ট নিয়ে নাও, এরকম দেখো নেইবারহুড পাবোই ডিসজয়েন্ট, এটা হবেই স্ট্যান্ডার্ড টপোলজির ক্ষেত্রে। দুটো যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নাও না, x1 আর x2 অর্ডার টপোলজি, তো অর্ডার টপোলজি, তাহলে x1 আর x2 রিয়াল নাম্বার, তার মাঝখানে একটা c পাবো, এরকম একটা c পাবো, এই যে আগের মতো প্রমাণ। তাহলে x1 আর x2 এর মাঝখানে একটা c পাবোই, কারণ রিয়াল নাম্বারের ক্ষেত্রে কি জানি, ডেনসিটি প্রপার্টি, দুটো রিয়াল নাম্বারের মাঝখানে একটা রিয়াল নাম্বার আছে, তাহলে একটা নেইবারহুড নাও x1 থেকে c, আর একটা c থেকে x1, তাহলে দেখো প্রথমটা x1 কে কন্টেন্ট করছে, পরেরটা x2 কে, দুটোই ডিসজয়েন্ট। তাহলে এইভাবে কি লেখা তো হবে, দরকার আছে লেখানোর, লিখিয়ে দিব কেন এটা হচ্ছে, লিখিয়ে দিই তাহলে। কেন স্ট্যান্ডার্ড টপোলজি হাউস ডব স্পেস, তাহলে ব্র্যাকেটে দিয়ে দিই, কারণটা হচ্ছে এরকম একটা c নিয়ে নাও রিয়াল থেকে, এটা পাবোই, কারণ এইবার বলে দিয়েছি এটা রিয়াল নাম্বার আর, আর আর এর ক্ষেত্রে আমরা জানি যে x1 আর x2 এর মাঝখানে এরকম একটা c থাকবে, যেখানে x1 আর x2 ডিসজয়েন্ট, ব্যাস। তাহলে একটা নেইবারহুড নিয়ে নাও c, x, সরি ভুল বললাম, একটা নিয়ে নাও, কত নিবে একটা বলো, এখান থেকে একটা x1 একটা x2, তাই তো। আচ্ছা রিয়ালের ক্ষেত্রে আবার এরকম একটা এও পাবো, একটা এ পাবো যেটা x1 এর থেকে বড়, x1 এর থেকে ছোট, আর একটা বি পাবো যেটা x2 থেকে বড়, এটা রিয়াল তো, পাবোই এগুলো। এরকম একটা নিয়ে নাও, আর এরকম একটা নিয়ে নাও, তাহলে এসি একটা নিয়ে নাও কন্টেইনিং x1, আর সিবি একটা নিয়ে নাও কন্টেইনিং x2। কেন এরকম দিলাম, কেন এরকম নিলাম, কারণ এরা হচ্ছে ওপেন ইন্টারভাল, আর স্ট্যান্ডার্ড টপোলজির ক্ষেত্রে ওপেন ইন্টারভাল গুলোই তো ওপেন সেট, ওরাই তো বেসিস তৈরি করে, তাহলে ওরাই তো ওপেন সেট উইচ আর ডিসজয়েন্ট। যাই হোক, আমি ওটা ডিটেলসে লেখালাম না, কিন্তু বিষয়টা বলে দিলাম যে কেন হচ্ছে। আচ্ছা এটা বড় ব্যাপার না, এটা স্ট্যান্ডার্ড টপোলজিটা খুব সোজা আছে। নেক্সট হচ্ছে আর কে টপোলজি, বলো আর কে টপোলজির ক্ষেত্রে কি হবে, হাউস ডব হবে কি হবে না, কে বলতে পারে, আর কে টপোলজি হাউস ডব হবে কি হবে না। আচ্ছা কেউ যদি ফাইনার হয়, মনে পড়ছে, কেউ যদি ফাইনার হয়, এই যে এরকম একটা থিওরাম করেছিলাম, এক্স টাও একটা হাউস ডব স্পেস, আর টাউ ড্যাশটা যদি ফাইনার হয় তাহলে টাউ এক্স টাউ ড্যাশটা হাউস ডব হবে। এবার বলো, এরকম একটা সূত্র শিখিয়েছিলাম, আর আর আর্কের মধ্যে কে ফাইনার, আর কেটা ফাইনাল। আর কেটা ফাইনার, তাহলে অ্যাজ আর কে ইজ ফাইনার, আর কে মানে টাউ টু টপোলজি রেসপেক্টে ফাইনার ওটা, দেন আর, আর মানে স্ট্যান্ডার্ডটা, হ্যাঁ কিছু না লেখা মানে স্ট্যান্ডার্ড, আর এল মানে লোয়ার লিমিট, আর ইউ মানে আপার লিমিট, তাহলে এটা হচ্ছে আর, শুধু আর, এটা হচ্ছে আর কে বলেও তো দিয়েছি আর কে। আচ্ছা এটা হচ্ছে আপার লিমিট আর ইউ, সরি এটা আর ইউ না, এটা হচ্ছে কোফাইনাইট, কোফাইনাইটকে আমরা টিএফ দিয়ে বলি, টিএফ টপোলজি মানে আর টিএফ, এটা হয়ে যাবে আর কিন্তু টপোলজিটা টিএফ। আচ্ছা এটা হচ্ছে আর আপার লিমিট ইউ, আর এটা ওরকম কোনো ব্যাপার না, এটা ওরকম কোনো নাম নেই, ঠিক আছে। তাহলে আর কে যেহেতু ফাইনার দেন আর, আর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টপোলজি, যাও লিখেও দিলাম। তাহলে আমরা কি জানি, ফাইনার হয়ে গেলে আর কে ইজ অলসো কি হবে, এ হাউস ডব স্পেস, কারণ কেউ যদি হাউস ডর হয় তাহলে তার ফাইনার স্পেসটাও হাউস ডর হয়। ক্লিয়ার, বোঝাতে পেরেছি। এবার কে বলতে পারি এর ক্ষেত্রে ক্লোজার কি হবে, ক্লোজার মানে হচ্ছে এইটা বের করতে হবে খালি, তাহলেই ক্লোজার বেরিয়ে যাবে, কে ড্যাশ। বলো এবার কে লিমিট পয়েন্ট হবে, চিন্তা ভাবনার লেভেলটা কোথায় বাড়াতে হবে দেখো, চিন্তা ভাবনার লেভেলটা কোথায় বাড়াতে হবে। আচ্ছা আগের বার জিরোটা হচ্ছে লিমিট পয়েন্ট হয়েছিল, এবার জিরোটা কি লিমিট পয়েন্ট হবে, আগের বার জিরো লিমিট পয়েন্ট হয়েছিল, লিমিট পয়েন্ট কখন হয়, লিমিট পয়েন্ট কখন হয় কে বলতে পারে, যখন জিরোকে কেন্দ্র করে নেইবারহুড পাবো যেটা কিনা ওই ওই
সিকোয়েন্সটা একটা যে কোনো একটা পয়েন্ট কন্টেন্ট করবে। একদম, জিরোকে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো যাতে করে এই সেটের অন্তত একটা পয়েন্টকে কন্টেন্ট করে, আদার দেন বলার দরকার নেই কারণ জিরোটা অলরেডি সেটে নেই। আচ্ছা এবার ব্যাপারটা ভাবার চেষ্টা করো, জিরোকে কেন্দ্র করে যদি একটা নেইবারহুড নিই, এবার নেইবারহুড গুলো হচ্ছে এই টপোলজির রেসপেক্টে। এবার আর কে টপোলজির ক্ষেত্রে কারা হয় বেসিস, কারা নেইবারহুড হয়, এই আকারেও হয় আবার এই আকারেও নেইবারহুড হয়। আর ডেফিনেশন কি জানো, ডেফিনেশন হচ্ছে কোনো একটা পয়েন্ট লিমিট পয়েন্ট কখন হয়, যখন যে কোনো নেইবারহুড যদি নিই, জিরোকে কেন্দ্র করে যদি যে কোনো নেইবারহুড নিই, প্রত্যেকটা নেইবারহুডকে কিন্তু অন্তত একটা পয়েন্টকে কন্টেন্ট করতে হবে না। এরকম না যে যেমন 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 ওয়ানকে কেন্দ্র করে এই নেইবারহুডটা তো একটা পয়েন্টকে কন্টেন্ট করছে, করলেও এই নেইবারহুডটা তো করছে না, সেই জন্য লিমিট পয়েন্ট হচ্ছে না ওয়ানটা। তাহলে লিমিট পয়েন্টের ডেফিনেশন হচ্ছে কোনো একটা পয়েন্ট লিমিট পয়েন্ট কখন হবে, যখন তাকে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড সেটার অন্তত একটা পয়েন্টকে কন্টেন্ট করবে আদার দেন সেটা। এবার দেখো তো, এই যে জিরোকে কেন্দ্র করে যে নেইবারহুডটা নিচ্ছি, এবার দা নেইবারহুড, নেইবারহুড মানে কিন্তু ওপেন সেট বা বেসিসের এলিমেন্ট। 0,1 মাইনাস কে, এটা একটা নেইবারহুড হয়? এই টাইপের সেট গুলো নেইবারহুড হয় আর এর ক্ষেত্রে? আর এর ক্ষেত্রে হয় না, আর এর ক্ষেত্রে শুধু ওপেন গুলোই হয়। আর এর ক্ষেত্রে এরাও হয় আবার এরাও হয়। তো এবার বলো এই টাইপের যদি আমি একটা সেট নিই তাহলে এটা একটা ওপেন সেট, ইয়েস অর নো? এটা একটা ওপেন সেট কিনা? তো বলতে পারছে না। আরে এটা বেসিসের এলিমেন্ট কিনা? বেসিসের এলিমেন্ট মানে ওপেন সেট, ভেবে নিবে। বেসিসে আছে মানে টপোলজিতে আছে, টপোলজি থাকা মানে ওপেন সেট, তাহলে এটা একটা ওপেন সেট কিনা? এই ফর্মে একটা যদি নেইবারহুড নিই, কেন এই ফর্মে নেইবারহুড নিলাম? স্যার আর্কের এলিমেন্ট স্যার এর নেইবারহুড হয়নি, জিরোকে কেন্দ্র করে এটা নেইবারহুড হয়নি, জিরোকে কেন্দ্র করে হয়নি, জিরোকে কেন্দ্র করে হয়নি। জিরোকে কেন্দ্র করে দিতে গেলে এইটা, হ্যাঁ এটাই জিরোকে কেন্দ্র করে। তাহলে দ্য নেইবারহুড কন্টেইনিং জিরো, তাহলে জিরো এর মধ্যে আছে তো। কেন এটা নেইবারহুড ব্যাপারটা বুঝতে পেরেছো? কারণ এই ফর্মেও তো বেসিস আছে, আমার বক্তব্য হচ্ছে এই ফর্মেও তো বেসিস এলিমেন্ট গুলো, বেসিস এলিমেন্ট মানে এটাও তো ওপেন সেট। তাহলে এরকম যদি নেইবারহুড নিই, একটা নিই, দেখো অন্য কিছু নিলে হবে কি হবে না দেখে লাভ নেই, কিন্তু প্রত্যেকটা নেইবারহুডের জন্য কে এর অন্তত একটা পয়েন্টকে কন্টেন্ট করতে হবে। তাহলে এই যে নেইবারহুডটা যেটা নিলাম সেটা কি করছে জানো? কন্টেন্টস, মানে কে কে তো বাদ দিয়ে দিয়েছি, নো পয়েন্ট অফ কে, কোনো কে এর পয়েন্ট নিতেই পারে না, এখন কে তো অটোমেটিক্যালি বাদ দিয়ে দিয়েছি নেইবারহুড থেকে। নেইবারহুডটা -1 থেকে 1 নিয়েছি কিন্তু কে তো বাদ, তাহলে কে এর কোনো পয়েন্টকে কন্টেন্ট করছে, করতে পারে না। তার ফলস্বরূপ জিরো এর লিমিট পয়েন্ট হবে না, জিরো এর লিমিট পয়েন্ট হবে না। আর কে টপোলজির ক্ষেত্রে জিরো এর লিমিট পয়েন্ট হয় না, বুঝতে পেরেছো? কে এর লিমিট পয়েন্ট হয় না, তাহলে কে ক্লোজার কি হবে? শুধু কে নিজেই হবে, আর অন্য কোনো পয়েন্ট হতেও পারে না, চেক করে দেখবে বাকি আর অন্য কোনো পয়েন্ট হয় না। বুঝতে পারলে না? হুম, কেউ কিছু অ্যান্সারই করছো না। স্যার আরেকবার বলুন। তোমাদেরকে দুটো জিনিস বোঝার চেষ্টা করো আগে। এক হচ্ছে এই টপোলজিটা বোঝার চেষ্টা করো, এই টপোলজিতে কারা ওপেন সেট। ওপেনের ডেফিনেশন ভুলে যাও, ওপেন ইন্টারভাল ওপেন হয় ওটা ভুলে যাও, ওপেন ইন্টারভাল শুধু এর ক্ষেত্রে ওপেন হয়, বাকি কারোর ক্ষেত্রে নাও হতে পারে। এই আর কে টপোলজির ক্ষেত্রে কারা ওপেন সেট আগে বোঝার চেষ্টা করো। আর কে টপোলজির ক্ষেত্রে কারা ওপেন সেট? এই ওপেন ইন্টারভাল গুলো ওপেন সেট, যারা ওপেন ইন্টারভাল তারা ওপেন সেট, আর যারা এই ফর্মে লিখতে পারবো তারা ওপেন সেট। তাহলে ওপেন সেট দু রকম ফর্মে আছে, এই ফর্মে এই ফর্মে, এরাও ওপেন সেট এরাও ওপেন সেট, এরাও ওপেন এরাও ওপেন, কারণ এটা সব বেসিসের এলিমেন্ট, বেসিস মানেই ওপেন। তো এবার যদি আমি এই টাইপের একটা সেট নিই তাহলে এটা ওপেন হ্যাঁ কি না? ওপেন মানেই তো নেইবারহুড। এটা জিরোকে কন্টেন্ট করে, জিরো এর মধ্যে আছে, -1 থেকে 1 এর মধ্যে জিরো আছে কি নেই? আছে তো, জিরো মাঝখানে ঢুকে আছে তো, কিন্তু কে নেই, কে কে বাদ দিয়ে দিয়েছি। তো বলো এরা কে সেটের কোনো এলিমেন্ট কি কন্টেন্ট করতে পারে? এরা কে সেটের কোনো এলিমেন্ট কি কন্টেন্ট করতে পারে? পারবে না। পারে না। তাহলে জিরোকে কেন্দ্র করে যে নেইবারহুডটা নিলাম যার মধ্যে থেকে তো কে বাদ চলে গেছে, তাহলে কে এর সেটের কোনো এলিমেন্টকে কন্টেন্ট করছে না, তাহলে এই পয়েন্টটা কি করে লিমিট পয়েন্ট হবে? জিরোটা, জিরোটা কি করে লিমিট পয়েন্ট হবে? হতে পারে না তো জিরো লিমিট পয়েন্ট। জিরো যেহেতু লিমিট পয়েন্ট হতে পারে না, আর অন্য কোনো পয়েন্টও হতে পারবে না, চেক করে দেখুন, একমাত্র জিরোই হতে পারতো,
অ্যাকচুয়ালি এগুলোর ক্ষেত্রে জিরোটাই, এই সেটের ক্ষেত্রে জিরোটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে, অন্য কোনো কিছু হয় না, এখানে এটাও হবে না, অন্য কোনো কিছু চেক করার দরকারও নেই। এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে অন্য কেউ হতেও পারে না, কারণ এই পয়েন্টে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল দাও তো কাউকেই কন্টেন্ট করছে না, এই পয়েন্টে কেন্দ্র করে ওপেন ইন্টারভাল দাও, এই পয়েন্টে কেন্দ্র করে ওয়ান বাদ দিয়ে আর কাউকে করছে না, সেই জন্য আর বাকি কেউ লিমিট পয়েন্ট হবেও না। একমাত্র জিরো হওয়ার চান্স ছিল, কিন্তু জিরো এই ক্ষেত্রে কেন হতে পারে না, আর কে টপোলজি এই ক্ষেত্রে জিরো হতে পারে না, কারণ কে বাদ দিলে এটাও এক ধরনের একটা ওপেন সেট হয়, এখানে কে বাদ দিয়েও একটা ওপেন সেট হয়, এই কারণেই কে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই ওপেন সেটটা কে এর কোনো এলিমেন্টকে কন্টেন্ট করছে না, তার মানে জিরো কে কেন্দ্র করে যে নেইবারহুডটা সেটা কে এর কোনো এলিমেন্টকে কন্টেন্ট করছে না, তাহলে ক্লে ক্লোজারে শুধুমাত্র কে ছাড়া আর কেউ নেই, কোনো লিমিট পয়েন্ট নেই। বুঝতে পারা গেছে? ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি 3 নম্বর। আচ্ছা এই জিনিসগুলো না নেক্সট দিন করাবো, ছেড়ে দাও, আজকে তোমাদের মনে হচ্ছে মাথায় ঢুকছে না এতটা, হ্যাঁ এই তিনটে নেক্সট দিন করাবো, এই তিনটে জিনিস নেক্সট দিন করাবো, এই তিনটে ছেড়ে দিলাম, কোশ্চিনটা টোকা আছে, এই তিনটা নেক্সট দিন করাবো, কারণ আজকে তোমাদের আমার মনে হচ্ছে মাথায় খুব প্রেসার পড়ছে, এগুলো জিনিসগুলো বাড়িতে পড়ো, এই জিনিসগুলো যদি না বুঝতে পারো, ফার্স্ট চ্যাপ্টারটা খুব কঠিন, সেকেন্ড চ্যাপ্টার গুলো আবার সোজা, কারণ এরই উপর ভিত্তি করে সবকিছু আছে। এরপর কোফাইনাইট, ফাইনাইট কমপ্লিমেন্ট, আপার লিমিট, আর এই যে টপোলজিটা যেটা, এই টপোলজির গুলোর ক্ষেত্রেও আমরা দেখবো কে হাউস ড্রপ হচ্ছে কে হচ্ছে না। যেমন এটা হাউস ড্রপ হবে, কেন এটা হাউস ড্রপ হবে কেউ বলতে পারবে? এটা ফাইনার, আপার লিমিট টপোলজিটা হচ্ছে ফাইনার, লোয়ার লিমিটটা যেরকম ফাইনার, আপার লিমিটটাও ফাইনার স্ট্যান্ডার্ড থেকে, সেটা হাউস ড্রপ। তাহলে এরকম ভাবে চেক করতে হবে কে হাউস ড্রপ হচ্ছে কে হচ্ছে না। তাহলে যাই হোক, আমি 3, 4, 5 এটা নেক্সট দিন করাবো, আর নেক্সট দিন করানোর পর আমি কন্টিনিউটি চলে আসবো, এরপর আমি কন্টিনিউটি চলে আসবো, কারণ আজকে মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো কি পারছো না, বা মাথার উপর খুব প্রেশার পড়ছে, যেটা আমি বললাম সেগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো, যেটা করলাম সেটাকে আমি যেভাবে বলার চেষ্টা করছি সেভাবে ভিজুয়ালাইজ করো, কারণ তোমাদের কঠিন লাগছে আমি বুঝতে পারছি, ফিল করছি, এগুলোকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, আজকে এই দুটো অঙ্ক করালাম, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, পরের দিন করবো, এগুলোকে ভাবো, নিজেরা ভাবো একটু, নিজেরা তিনটা ভাবো, কারণ এখন আবার কোফাইনাইট বলবো তো আবার হয়তো জিনিসগুলো তোমাদের ক্ষেত্রে সমস্যা হবে, এগুলোকে ভাবো, তিনটাকে নিজেরা ভাবো, বাড়িতে ভাবার চেষ্টা করো, পরের দিন আমি এই তিনটা বলে দেবো ঝটঝট করে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি বলে দেবো, 10-15 মিনিটের মধ্যে।